থ্যাংক ইউ। আচ্ছা দেখো, যে প্রথমে আমি সরাসরি চ্যাপ্টার ওরিয়েন্টেড কথাবার্তায় যেতে যাচ্ছি না। আমরা আগে একটু কিছু কথাবার্তা বোঝার চেষ্টা করি, কেন আমার এই ক্লাস দরকার আজকে, কেন আমাদের হুট করে এরকম ক্লাস করতে বললো জনি ভাই, যে এত ক্লাস করছি তার উপর আবার এখন এই সব নিয়েও ক্লাস, যে বিগত বছরের প্রশ্ন এগুলোও সলভ করাই দিবে, এগুলারও ক্লাস। এত ক্লাস তো আর ভালো লাগে না। আচ্ছা, আমি ক্লাসের তোমাদের যেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা দরকার সেগুলো তো অবশ্যই করব, কিন্তু তার আগে আমাদের কিছু কথাবার্তা জানা উচিত, কেন আজকে আমাদের এই ক্লাস। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু পড়াশোনা করতেছো, সত্যিই পড়াশোনা করতেছো। হয়তো অনেকের আগের মতো মানে খুব গতি নাই, কিন্তু পড়তেছো, এমন না যে নিতান্তই না পড়ে কেউ কাটাইতেছো। ঠিক আছে, যেহেতু আমরা সবাই এরকম পড়তেছি, তাহলে আমাদের অবশ্যই একটা লক্ষ্য আছে। ঠিক আছে না, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া। আমাদের লক্ষ্য কি? ডাক্তার হওয়া। এখন যদি ডাক্তার হওয়াই লক্ষ্য, তাহলে একটা স্টেথোস্কোপ নিয়ে একটা চেম্বারে বসে গেলেই পারি, তাই না? কিন্তু এরকম তো হইতেছে না। কেন হইতেছে না? কারণ ডাক্তার হওয়ার জন্য একটা বিশাল পড়াশোনা দরকার। এই পড়াশোনা তো আর আমার বাসায় বসে হবে না। এই পড়াশোনার জন্য আমার কই চান্স পাওয়া দরকার? এই পড়ার জন্য আমার একটা মেডিকেল কলেজ দরকার। এখন এই মেডিকেল কলেজ পর্যন্ত যাওয়াটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। এখন এই মেডিকেল কলেজে যাইতে গেলে আমাদের কি পার করে যেতে হবে? আমাদের একটা অ্যাডমিশন টেস্ট পার করতে হবে। যে অ্যাডমিশন টেস্টটা মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। কি কি ধরনের প্রশ্ন আসে তোমরা অলরেডি সবাই জানো। আমাদের বায়োলজি থেকে প্রশ্ন আসে, ফিজিক্স থেকে প্রশ্ন আসে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসে, ইংলিশ থেকেও প্রশ্ন আসে। যার মধ্যে এই তিনটা কিন্তু আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে পড়ে আসা সিলেবাসের মধ্যে। আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস আর কি, মাথার মধ্যে যা আছে তাই দিয়ে চালাই দিতে হবে। তো এবার আসো, যে আমরা যেহেতু বায়োলজি ওরিয়েন্টেড ক্লাস নেই, যেহেতু বোটানি তোমাদের স্পেশালি আমি নেই, তাহলে তোমাদের তোমার যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে বোটানি ওরিয়েন্টেড যেহেতু ক্লাস নেই, আমি তোমাকে বায়োলজির কথাগুলো একটু বলি, তারপরে সবগুলাই তোমার কভার হয়ে যায়। আমার মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কি? ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন কি, কোশ্চেন কিরকম আসে সেটা আমার জানতে হবে, আগে সেটা বুঝতে হবে। আর তুমি যদি আগের সব প্রশ্ন দেখো তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। লাইক তুমি যদি 2010 সালের আগের প্রশ্ন দেখো, তাহলে একরকম। 2011 থেকে 14 সাল পর্যন্ত প্রশ্ন দেখো তাইলে আর একরকম। এবং 15 সাল থেকে লাস্ট যদি প্রশ্ন দেখো তাইলে আর একরকম। যে কারণে আমরা কি করলাম, তোমাদের এই ক্লাসটায় সব প্রশ্নগুলা না এনে বিগত 6 বছরের প্রশ্নগুলাই কেবল সলভ করবো বলে ঠিক করলাম। কেন? কারণ 6 বছরের কারিকুলাম হচ্ছে ফলো করা হইতেছে, এবং তোমাদের ক্ষেত্রে নতুন কোনো কারিকুলামের এখনো অবতারণা হয় নাই। সুতরাং তোমাদেরকেও এই গত 6 বছরে যেরকম প্রশ্ন আসছে এইভাবেই প্রশ্ন আসবে, এরকম আমরা আশা করতে পারি। তো দেখা গেছে যে তোমার এই যে কমন মানে তোমার নির্ধারিত পড়ার টপিক থেকে যে 75 মার্কের কোশ্চেন হয়, এই 75 মার্কের কোশ্চেন থেকে বর্তমান সময়ে কি কি টাইপের প্রশ্ন হয়। একটা প্রশ্ন হয় হচ্ছে তোমাকে এক কথায় উত্তর চাবে, ঠিক আছে, একদম এক কথায় অ্যান্সার। এটি হচ্ছে লার্জ পোর্শন, এক কথা অ্যান্সারের প্রশ্ন অনেক রকম। আরেকটা প্যাটার্নের প্রশ্ন আসতো, সেটা হচ্ছে সত্য মিথ্যা। আরেকটা প্যাটার্নের অঙ্ক আসে, সেটা হচ্ছে তোমার গাণিতিক সমস্যা, আমি অঙ্ক লিখলাম, ঠিক আছে। এই সত্য মিথ্যা ধরনটা 2010 সালের আগে 50% ছিল, মানে অলমোস্ট 50% করে আসতো প্রতি পরীক্ষায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমরা যে কারিকুলামে আসবা সেখানে আর এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। কেন? সেখানে দেখা যায় এখানে হার্ডলি 1 থেকে 2% কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা এখন তোমাকে সত্য মিথ্যা ওরিয়েন্টেড দিবে। মানে তোমাকে একটা প্রশ্ন দিবে, দিয়ে বলবে নিচের কোনটা এর জন্য সত্য বা নিচের কোনটা এর জন্য সত্য নয়। এই ধরনের প্রশ্নগুলো এখন অনেক 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 কমে গেছে। এখন আমি বললাম রেয়ারলি 1 থেকে 2% কোশ্চেন হচ্ছে এরকম আসে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার যে গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা তো টোটাল ফিজিক্স আর কেমিস্ট্রি রিলেটেড জিনিসপত্র, এটা তোমাদের ওই স্ব ক্লাসে বলে দেওয়া হবে। কিন্তু দেখা গেছে গাণিতিক সমস্যার অঙ্কের পরিমাণও খুবই কম, এবং এমন অঙ্কই দেওয়া হয় যেগুলোর জন্য তোমার বিশাল বড় কোনো সূত্র লাগে না, এবং এমন মানই দেওয়া হয় যেগুলো দশমিকের মান হইলেও এমন একটা পাশে তোমাকে মনে করো সাপোজ একটা সূত্রে তোমাকে দশমিক বসাই দিতেছে, ওরা এমন একটা মান দিবে যেন তুমি ওই মান দিয়ে দশমিকটাকে কাটাকাটি করতে পারো। ঠিক আছে, যেমন আমার একটা মনে আছে যে তোমার হচ্ছে পাই আর স্কোয়ার এল সিলিন্ডারের সামথিং একটা মনে হয় অঙ্ক আছে তোমাদের ওইখানে। একবার পরীক্ষায় দিছিল যে আর এর মান দিয়ে দিছিল 1, আর এল এর মান দিছিল হচ্ছে 7/22।
অনেকে আছে এই অঙ্কটারে অনেক কনফিউজড হয়ে অনেক টেনশন নিয়ে তারপরে করতে বসছে, পারছে, পারে নাই যে তা না। কিন্তু দেখো এই মানটা ক্যালকুলেটর ছাড়া করার অঙ্ক, তোমরা তো বের হয়ে সবাই বলছো হ্যাঁ 7/22 মান দিছে, আবার পায়ের মান 3.1416, এই সমস্ত অঙ্ক কি ক্যালকুলেটর ছাড়া করা যায় নাকি? কিন্তু এটা যদি সবাই জানে যে পাই মানে হচ্ছে 22/7, আর তোমাকে এল এর মান দিছে 7/22, যেন তুমি অনায়াসে কাটাকাটি করে এটার মান নিয়ে আসতে পারো এক। মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে আসলে এই ধরনেরই হয়, ঠিক আছে? তাহলে এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা হচ্ছে এরকম। তাহলে এখন যেটা আমি তোমাকে মেইনলি বলতে যাচ্ছিলাম, এই যে 75 যে প্রশ্ন, তার মধ্যে এক কথার প্রশ্ন 95%-এর মতো, মানে কি 95% প্রশ্নই আসবে সরাসরি তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটা, সাপোজ নিচের কোনটা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, নিচের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য, নিচের কোনটা মাইটোকন্ড্রিয়ার কাজ, ঠিক আছে, বা নিচের কোনটা মনে করো আকারে সবচেয়ে বড়, এরকম করে প্রশ্ন করবে। বা নিচের কোনটা মনে করো বলবে কর্নয়েড প্রসেস কোন অস্থিতে পাওয়া যায়, পলিক্রেনন ফসা, ঠিক আছে, কোন গ্লেনয়েড গহ্বর কোন অস্থির মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, বা মস্তকের জোড় অস্থি কোনটা, বিজোড় অস্থি কোনটা, চলনক্ষম অস্থি কোনটা, এরকম ধরনের প্রশ্ন, যেগুলোর জন্য তোমার কি অনেক সত্য মিথ্যা চারটা অপশনের ডিটেলস পড়া লাগতেছে না, তুমি প্রশ্ন দেখে তোমার মাথায় অ্যান্সার আনতে হবে এবং অ্যান্সার দিতে হবে। তার মানে কি দাঁড়াইলো যে এখনের যে ভর্তি পরীক্ষাটা, এটা সবচেয়ে বেশি এমফেসাইজ করে হচ্ছে তোমার মুখস্থর উপর। তুমি যত ভালো মুখস্থ করতে পারবে একটা জিনিস, তুমি তত সুন্দর করে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো এই কারণে আমি যেটা বলবো যে আমরা অনেকে এখন পড়তেছি, অবশ্যই পড়তেছি তো বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। অনেকেরই অনেক টেনশন থাকে যে পরীক্ষায় চান্স পাইতে হবে, ডাক্তার হইতে হবে, হ্যান ত্যান, কিন্তু তোমাদের কিন্তু আরো একটা টেনশন থাকবে যে তোমরা সবাই কি সেকেন্ড টাইম। এই টেনশনটাই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রেসার, যদি মনে করো নর্মাল কত 120/80 মিলিমিটার মার্কারি সবার হওয়ার কথা, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার হলে ঢুকবাই 140/100 মিলিমিটার মার্কারি প্রেসার নিয়ে। কেন? কারণ তোমার হাতে মাথার মধ্যে এই একটা বাঘ বসে আছে যে তুমি সেকেন্ড টাইম, তোমার নাম্বার মাইনাস করা আছে, ঠিক আছে? তুমি চাইলেই আবার এর পরে যদি এই খোদা না করুক এই পরীক্ষাটাও খারাপ হয়, তুমি এমন না যে থার্ড টাইম বলে কোনো পরীক্ষা দিতে পারবা। যেহেতু তোমার হাতে এরকম কোনো অপশন নাই, সুতরাং তোমাকে কি করতে হবে, তোমার বেস্ট নিয়েই আগাইতে হবে। তো তোমার বেস্ট নিয়ে আগানোর উপায় কি, তোমাকে একদম থরলি মুখস্থ করতে হবে। এখন অলরেডি তোমরা অনেকবার একই পড়াগুলা পড়ে ফেলছো, তো বারবার যদি পড়তে যাও এবং এখনো যদি নতুন করেই পড়ো, তাহলে আসলে তোমার পড়াশোনা কিছুই হয় নাই। তো এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে কোশ্চেন সলভ করা। এই কারণে আমরা যেটা করি যে এখন যে তোমাকে কোশ্চেন সলভ গুলো দেখাবো, তোমার মেইন কাজ হচ্ছে কি, আসলে তো প্রশ্ন হুবহু কমন পড়বে এমন না, কিন্তু প্রশ্নের টপিক গুলো সবসময় মোটামুটি দেখা যায় সেমই থাকে। এবং তুমি যখন বিগত বছরের প্রশ্ন দেখবা, দেখবা কি একটা টাইপ, কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসছে 4-5টা, একটা টপিক এরকম থেকেই প্রশ্ন আসে, এইটার হার বেশি, নতুন প্রশ্ন আসার হার কিন্তু তুলনামূলক কম। এই কারণে কি, যে এই যে বিগত বছরের প্রশ্নগুলো আমরা যখন পড়বো, তখন অবশ্যই বইয়ের মধ্যে এগুলাকে অন্য কোনো একটা কালার দিয়ে মার্কিং করে রাখবো যে হ্যাঁ এটা বিগত বছরে আসছে। এবং তোমাদের অলরেডি মোটামুটি একবার, যেহেতু একবার দুইবার যেভাবেই হোক তোমাদের তো পড়ানো শেষ হয়েছে, তোমাদের কাজ কি, যে ডেইলি এক্সামে যে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে প্রোভাইড করতাম ডিউরিং ক্লাস, তোমরা যখন ক্লাস করতা তখন একটা পাইছো, অনলাইনে তোমাদেরকে যেরকম আমরা প্রশ্নগুলো দিছি, বা তোমাদের তো আমরা অনেকগুলা তোমার কম্পেনেন্ট বুকেও প্রশ্ন দিয়েছি, তো আমি কম্পেনেন্ট বুকের প্রশ্ন কম্পেনেন্ট বুকেই থাকুক, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কিন্তু তোমাদেরকে আমরা পরীক্ষা নেওয়ার জন্য যে প্রশ্নগুলা দিছি, বা অনলাইনে তোমরা যেগুলোর উপর পরীক্ষা দিছো, এই প্রশ্নগুলা একটু বইয়ের মধ্যে যদি দাগায় রাখতা যে হ্যাঁ এই 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 প্রশ্নগুলা এই জায়গা থেকে আসছে, লাইক আমরা তুমি ডেইলি এক্সামে একবার পরীক্ষা দিছো, স্পেশাল এক্সামে পরীক্ষা দিছো, রিভিউ এক্সামে পরীক্ষা দিছো, এবং দেখবা কি যে একটা টাইপের প্রশ্ন আমরা 3 জায়গায় দিছি, তার মানে আসলে এটা তোমার বোঝা উচিত যে হ্যাঁ এই প্যাটার্নের প্রশ্নটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা ওই হিসেব করেই তোমাদের প্রশ্নগুলো করছি। আহ তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার তোমার মানে শুরুর কথাটা, কেন আমরা এই ক্লাসটা নিতেছি, এটা তোমাকে একটু বর্ণনা দেওয়া এবং তোমাদেরকে একটু বোঝানো যে আসলে আমরা যে অনেক ডিপলি পড়তেছি, নিঃসন্দেহে ভালো একটা কাজ, কিন্তু আমি ডিপ পড়ি সমস্যা নাই, কিন্তু ডিপ পড়তে যেয়ে যদি আমার সুপারফিশিয়াল কোনো কিছু মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমার পরীক্ষায় মিস হয়ে যাবে। কেন? কারণ সুপারফিশিয়াল জায়গা থেকে এই প্রশ্ন আসতেছে একটা বিশাল অ্যামাউন্টের। এবং ভর্তি পরীক্ষায় কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমার মাথায় যেমন একটা টেনশন থাকবে, তুমি সেকেন্ড টাইমার, যার কারণে কি হবে, তোমার প্রতিটা প্রশ্ন পারার একটা প্রবণতা মাথার মধ্যে কাজ করবে যে না আমাকে এই পুরাটা প্রশ্ন, সব প্রশ্ন পারতে হবে। একটা প্রশ্ন না পারলেই বা একটা প্রশ্ন মনে করতে না পারলে তুমি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তোমার পরীক্ষাটা ভালো হবে না। এই কারণে কি করবা, তোমার কাজই হবে আগে যেটা পারবা সেটা দাগাবা, সুন্দর মতো কোশ্চেনের মধ্যে একটা আঙুল রাখবা, অ্যান্সার শিটের মধ্যে একটা আঙুল রাখবা। কেন? তুমি যখনই যে প্রশ্নটা দাগাইতেছো অ্যান্সার শিটের পাশে পাশে আঙুল রাখবা। কেন? মাঝখানে যদি এক দুইটা বাদ দাও, অনেক সময় এটা ভুল হয়ে যায় যে ওটা হয়তো আমার ফিল আপ করতে ভুল হয়ে গেছে। তো এই জিনিসটা যেন না হয়। পরের কথা হচ্ছে যেটা পারি না, মানি না বলতে কি, চিন্তা করতে হবে বা একটু মনে করলে বা কিছু ইকুয়েশন বা ক্যালকুলেশন করলে পরে মনে পড়বে, এই প্রশ্নগুলো সব পরের জন্যই রেখে দিবা। কেন? আমি তো বললামই তোমাদের যেহেতু এখন এক কথায় প্রকাশের প্রশ্নে বেশি আসে, 100 প্রশ্ন করতে খুব বেশি সময় লাগে না।
আর মেডিকোতে তোমরা কম সময়ে পরীক্ষা দিতে দিতে মোটামুটি তোমাদের একটা অভ্যাস চলে আসে যে না আমরা অবশ্যই পারবো। তো এই কারণে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা হচ্ছে বেশি বেশি এই এক কথার প্রশ্নগুলো একটু চর্চা করবা। ও আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের বাসায় আমরা মোস্ট প্রবাবলি ওএমআর শিট প্রোভাইড করছিলাম, একটু ওএমআর এ গোল্লা ভরাট করার অভ্যাসটা রাখো, নাই তো হুট করে যখন আবার ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু অনেক সময় লাগবে গোল্লা ভরাট করতে। ঠিক আছে, এটা কিন্তু আমি বললাম তোমাকে যে গোল্লা ভরাট করার একটা সুন্দর অভ্যাস আবার তৈরি করো। বাসায় কোনো মনে করো প্রশ্ন নাই, কিচ্ছু নাই, পুরানো ওএমআর আছে, পুরানো ওএমআর এর মধ্যে একটু গোল্লা ভরাট করো। আচ্ছা, তাহলে এই যে আচ্ছা লাস্ট দুইটা এক্সাম দিয়ে এইগুলা কোনো কিছু না। শোনো, তোমার প্রিপারেশন ভালো, তোমার কাছে পরীক্ষা ভালো হবে খারাপ হবে সিম্পল কথা। এই যে তুমি যেটা খারাপ করলা, তুমি তো সাথে সাথে বুঝলা যে আমি কেন খারাপ করলাম, তাই না? তুমি যেহেতু খারাপ করতেছো, তার মানে এখন তুমি বুঝলা যে আমার তো এই প্রিপারেশনটা খুব ভালো ছিল, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলো, এই চ্যাপ্টার থেকে আমি ভুল করলাম, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এবার একটু দেখে নাও যে কোন জায়গাগুলো তুমি ভুল করছো, তাহলে কিন্তু আর পরের দিও আবার ভুল হবে না। কিন্তু তুমি যে এখন মনে করো না আমার প্রিপারেশন খুব ভালো, আমি সব পারতেছি, কোনো ভুল হইতেছে না, পরীক্ষার হলে মনে করো তোমার ওই আননোন জায়গা থেকে প্রশ্নগুলো আসলো এবং তুমি তখন পরীক্ষার হলে গোলায় ফেললা, তুমি কিন্তু অ্যান্সার করতে পারলা না। এই কারণে আমরা কিন্তু মাঝে মধ্যে স্ট্যান্ডার্ড প্রশ্নের পাশাপাশি কিছু আউল ফাউল প্রশ্ন দিই। আউল ফাউল প্রশ্ন কেন দিই? যেন তোমার ব্রেনটা একটু স্টর্মিং করো, তুমি যেন আমার মাথাটা খাটাও, প্রশ্নটা ভুল করো, ভুল করলে আবার বইয়ের দিকে তাকাও। কিন্তু আনফরচুনেটলি আমরা কি করি, একটা ক্লাস শেষ, ডেইলি এক্সাম শেষ, দ্বিতীয়বার আর জীবনেও কোনোদিন ওই চ্যাপ্টারটা পরের পরীক্ষা না আসা পর্যন্ত খুলে দেখি না। কিন্তু আসলে উচিত কি, প্রতিদিন পরীক্ষাটা দেওয়ার পরে যে তুমি সাথে সাথে তোমাকে যে অ্যান্সার স্ক্রিপ্টটা প্রোভাইড করা হয় ওইটা একটু মিলানো, তুমি পারলেও একটু দেখে নাও। এমন অনেক প্রশ্ন আছে তুমি আন্দাজে দাগাও হয়ে যায়, কিন্তু তুমি কিন্তু ভাবো ওটা তুমি পারছি, কিন্তু তুমি আর ওই টপিকটা পড়ে দেখো না। ঠিক আছে, তো যাই হোক, এটা একটু খেয়াল রাখবা। আমাদের সময়, আমি যখন মেডিকেল স্টুডেন্ট, আমাদের সময় তো আর ওএমআর এ দেখতো না, আমাদের সময় হাতে খাতা দেখতো। তো আমি করতাম কি, যে প্রশ্নগুলো আন্দাজে দাগাইতাম ওই ওএমআর এর পাশে গোল্লা চিহ্ন দিয়ে রাখতাম। কারণ আমি তাহলে পরের দিন যখন খাতা দিত, আমি দেখতাম যে প্রশ্নটা হয়েছে কি হয় নাই। কারণ হইলে তো সিম্পল কথা, আমি আবারও বলতেছি, হইলে কেউ চেক করে না। কিন্তু আমি ওই দাগ দেওয়ার কারণে যেটা সুবিধা ছিল, আমি বুঝতাম ও এটা তো আমি আন্দাজে দাগেছিলাম, হয়ে গেছিল, কিন্তু এই টপিকটা আমার পড়া দরকার। কিন্তু আনফরচুনেটলি তোমাদের তো এই সুযোগ নাই, কারণ যদি ওএমআর মেশিনে খাতা দেখে ভুলেও কেউ দাগ টাগ দিতে যাও না, সব একদম বাতিল হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কথাবার্তা। এবার আমরা একটু আজকের অ্যাকচুয়াল জিনিসে আমাদের আসি। আচ্ছা, একজন বলছিল বিগত 20 বছরের প্রশ্ন কি পড়বো কি পড়বো না? অবশ্যই পড়বা, পড়বো না কেন? ইনফরমেশন জানতে তো সমস্যা নাই, কিন্তু প্রায়োরিটি একটা বেস চিন্তা করতে হবে। লাইক এখন মনে করো তোমার হচ্ছে আগামী সপ্তাহে পরীক্ষা, মনে করো তোমার আগামী সপ্তাহে পরীক্ষা, এখন তুমি যদি 20 বছরের প্রশ্ন নিয়ে বসো তাহলে তুমি হচ্ছে বোকা। তোমার যখন 2 মাস পরে পরীক্ষা, 3 মাস পরে পরীক্ষা, তুমি অবশ্যই 20 বছরের প্রশ্ন নিয়ে বসো, সলভ করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে কেন 6 বছরের প্রশ্ন দেখা দিচ্ছি, কারণ শুধু শুধু বিগত বছরের প্রশ্নগুলা একটা প্যানিক ক্রিয়েট করবে, যেটা আমার ভর্তি পরীক্ষার সামনে আসবে না। আমি তো আজকে, আমরা তো তোমাদের এই কয়টা ক্লাস নিব জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিরকম হতে পারে। ঠিক আছে, আগে কিরকম হয়ে আসছে ওইটা বোঝানোর জন্য তো আমরা তোমাকে কোশ্চেন ব্যাংক দিয়েই দিচ্ছি, তুমি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতেছো। আর আমি আজকে তোমাদের, বা আমরা যে কয়দিন তোমাদেরকে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো হচ্ছে নিবই কেবল এটা বোঝানোর জন্য যে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি শুধু শুধু 20 বছর আগে এরকম বড় 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 সত্য মিথ্যার প্রশ্নগুলো দেখবো, দেখে ভাববো যে না আমার ভর্তি পরীক্ষা হতো তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে তোমার মধ্যে আরেকটা প্যানিক কাজ করবে। ঠিক আছে, তো এই এত প্রেশার নিলে ভাই পরীক্ষা হলে যাইতেও পারবা না, রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকবা। আচ্ছা, সেকেন্ড রাইটারের বই থেকে কি পড়বা? দেখো, একটা সময় তো আমাদের এই কম্পেনিয়ন বুক ছিল না, আমরা তোমাদেরকে সহায়ক নোট দিতাম। তো ফার্স্ট টাইম স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা বলতাম যে তোমরা সহায়ক নোট পড়লেই ভালো চলে, কিন্তু সেকেন্ড টাইমেরদের ক্ষেত্রে আমরা বলতাম বই পড়তে। কিন্তু দেখা গেছে কি যে ওই বললেও আসলে সবাই করে না, কেউ কেউ করে, কেউ কেউ করে না। যার কারণে আমরা কি চেষ্টা করলাম, এবার তোমাদেরকে কোম্পানির বুক প্রোভাইড করলাম। তো আমার তোমাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে তুমি একটা বই মেইন পড়বা, আর তুমি কোম্পানিয়ন বুকটা পড়বা। ঠিক আছে, কারণ সবার পক্ষে তো সবগুলা বই কিনে ম্যানেজ করাও টাফ, বাট কোম্পানিয়ন বুকটা যেহেতু কাছে রাখা যায়, এখানে তুমি মেইন বইটা পড়বা, কোম্পানিয়ন বুকটা পড়বা, এবং তোমাদের যে সেকেন্ড ফেজ, ঠিক আছে, আই মিন তোমার সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এগুলো যখন হবে, তখন তুমি একটু 50-50 প্রায়োরিটি দিয়ে পড়ো। লাইক 50% ইম্পর্টেন্স দিবা হাসান স্যারকে, 50% ইম্পর্টেন্স দিবা আজিবুর স্যার বা আজমল স্যারকে। কিন্তু আমি আবার বলতেছি, যখন তুমি মডেল টেস্ট দিবা বা যখন তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার একদম দোরগোড়ায় চলে আসছো, লাইক 1 মাস বা 15 দিন আছে তোমার হাতে, তখন কোনো সেকেন্ড বই দেখার সময় নাই। যখন তোমার হাতে মাত্র 15 দিন সময় আছে, তোমার কাজই হবে তোমার যে মেইন বই, তুমি যে বইটাকে গুছাইছো সেই বইটাই পড়া।
ঠিক আছে? বারবার দুইটা বই পর পর খোলারও কোনো দরকার নাই, এবং আমি তো এটাও প্রেফার করি, কম্পেনিয়ন বুক দিছি তো কি হইছে, তোমার কম্পেনিয়ন বুকের জায়গায় থাকুক, তুমি মেইন বই পড়বা, মেইন বইয়ের মধ্যে কম্পেনিয়ন বুকের তথ্যগুলো অ্যাড করবা। আলটিমেটলি পরীক্ষার আগের রাতে মেইন বইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই কারণে তুমি যেটা মেইন বই আমরা তোমাকে যেটা একটা একটা করে পড়ে গেছি, তুমি ওইটাই পড়ো, কোনো সমস্যা নাই। নতুন যতগুলাই বই আসছে, একটা জিনিস তারা ভালো করছে যে হার্ডলি এক দুইটা টপিকের মধ্যে ইনফরমেশন একটু ঝামেলা করছে, আর মোটামুটি মোরললেস প্রতিটা ইনফরমেশন সব বই সেম হয়ে গেছে। যার কারণে এখন যদি তুমি কেবল হাসান স্যার খুব ভালো জানো এবং আজিবুর আজমল স্যার তুমি যদি কমও জানো, তুমি টেনশন নিও না, তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে? আর আমরা তো কম্পেনিয়ন বুক দিছি। সংখ্যামূলক তথ্যগুলা আগে অনেক আসতো, সংখ্যামূলক তথ্যগুলাকে আমরা এখন কম আসে, কিন্তু তারপরও আমরা একটু প্রায়োরিটি দিয়ে পড়তে বলি কেন? কারণ সংখ্যাগত প্রশ্নগুলো তো এক কথা টাইপের প্রশ্নই, এবং সংখ্যাগত প্রশ্নগুলো হচ্ছে যে পারবে তার চান্স পাওয়ার হার অনেক বেড়ে যাবে। কারণ সংখ্যা কিন্তু সবাই মনে রাখতে পারে না। আমরা মেডিকেল স্টুডেন্টদের উপর কিন্তু সংখ্যায় খুব বেশি এমফেসাইজ করি একটাই কারণে, মনে করো সংখ্যা থেকে যদি 5টাও প্রশ্ন আসে, অন্য একটা কোচিং ইনস্টিটিউটে ওই 5টা প্রশ্ন অ্যান্সার করতে যে পরিমাণ ঘাম ঝরাইতে হবে পরীক্ষার হলে, তোমার সেই পরিমাণ লাগবে না। কেন? কারণ তুমি অলরেডি ডেইলি এক্সাম বা ওই রেগুলার ক্লাস টাইমের পরীক্ষা দিতে দিতে তুমি হচ্ছে ওই ঘাম ঝরায় ফেলছো। তো আমি প্রেফার করবো তুমি সংখ্যামূলক তথ্য একটু জোর দিবা। হ্যাঁ, সংখ্যামূলক তথ্য বলতে কি, সাল না, সাল, বিজ্ঞানীর নাম, এই জিনিসগুলো তুমি একটু কম গুরুত্ব দিও। হ্যাঁ, তোমার দিল বইয়ের মধ্যে যে এই জিনিসটার দৈর্ঘ্য এত, এই জিনিসটার প্রস্থ এত, এটা কয় প্রকার, এগুলো তো তুমি সংখ্যা ভিত্তিক তথ্য, এগুলো তুমি পড়তেই পারো। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কোন বিজ্ঞানী কত সালে ক্রোমোজোম দেখছে, কোন বিজ্ঞানী কত সালে এসে দ্বিবিভাজন প্রত্যক্ষ করছে, কোন বিজ্ঞানী কবে সেটা আবিষ্কার করছে, আর কোন বিজ্ঞানী শেষে সেটা নাম দিছে, এইভাবে তো তুমি আসলে পড়ে এত সাল মনে রাখতে পারবা না। ঠিক আছে? এই কারণে সালগুলা তুমি কি করবা, রিডিং করতে পারো সর্বোচ্চ, কিন্তু মুখস্থ করতেই হবে। পরীক্ষার হলে মনে করবো যে না পারলে আমি শেষ, এই বোকামি করা যাবে না। ঠিক আছে? কিন্তু এখন যদি তোমাকে প্রশ্ন করে যে খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে প্লাস্টিক কয় প্রকার, তুমি যদি এই প্রশ্নটা না পারো, তাইলে বুঝতে হবে না তোমার পড়াশোনায় অনেক গ্যাপ আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কথা। আমরা তাহলে আমাদের পড়ায় চলে আসি। দেখো এখানে হচ্ছে টোটালটাই মোটামুটি হচ্ছে আমি আনছি, কিন্তু টোটালটা তো আর আমাদের আজকের আলোচনা না। আমার রুটিনে 1 থেকে 4, কিন্তু আমি আসলে না ভুলে মনে হয় 1 থেকে 5 পর্যন্ত তোমাদের বানাইছি অধ্যায়ের স্লাইডটা। তো যাই হোক, 1 থেকে 4 যদি আমরা তাকাই, জাস্ট তুমি দেখো, যার মধ্যে এই অণুজীবের আমরা 2টা ক্লাস করি, কোষ রসায়ন একদিন একটা ক্লাস, যেটা আমি তোমাদের নিছি, কোষ বিভাজন একদিন একটা ক্লাস, কোষের গঠন 2টা ক্লাস। তার মানে দেখো, যদিও মাত্র অধ্যায় 4টা, কিন্তু এটার মধ্যে তুমি অলরেডি 6টা ক্লাস করো তোমরা। কিন্তু এদিকে তাকায় দেখো, এটা মিলাই তুমি একটা ক্লাস করো। ঠিক আছে? শৈবাল ছত্রাক একটা ক্লাস, টিস্যু একটা ক্লাস, বা অনেক সময় এটা জোড়া লাগায়ও ক্লাস নেওয়া হয়। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদের প্রজনন, যখন নর্মাল টাইমে তোমরা মেডিকোতে ক্লাস করতা, যদি ক্লাসরুমে বসে ক্লাস করতে, তাহলে 3টা একসাথে নেওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেখো অনলাইন হওয়ার কারণে সবগুলো আলাদা নিচ্ছি। আমি কেন এটা বলতেছি, প্রথম 4টা অধ্যায় যে কতখানি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বোঝা যায়। এবং অনেকেই বলে যে না, বোটানি থেকে কম প্রশ্ন, জুলজি থেকে বেশি প্রশ্ন আসে। দেখো, জুলজি তো প্রাণী, ও তো মানুষ নিয়ে ডিল করে, ও তো এমনি বেশি আসা উচিত। এখন প্রশ্নের সংখ্যা হচ্ছে 30টা বায়োলজি থেকে। কিন্তু খেয়াল করে দেখো, এই যে বছরগুলা 15, 16 বলো, 14, 15 বলো, 13, 14 বলো, ঠিক আছে, তারপরে আবার দেখো 11, 12, যেটা মনে করো আমাদের সময় ভর্তি পরীক্ষা, এখানে দেখো সব দিকেই দেখা যায় মোটামুটি কিন্তু ভুটানি প্রায়োরিটি বেশি পাইছিল। কিন্তু এই যে গত যে আমরা যে 6 বছরের মধ্যে ইম্পর্টেন্স দিচ্ছি, তার মধ্যে কি হয়েছে, এখন একটা স্ট্যান্ডার্ড ফলো করছে তারা, বোটানি থেকে হচ্ছে অলমোস্ট হচ্ছে 45 মানে কোশ্চেন দেয়, আর 55% কোশ্চেন দেয় হচ্ছে তোমার জুলজি থেকে। এবং এর মধ্যে মজার ব্যাপারটা হচ্ছে গত বছর হয়েছে, গত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি যারা পড়ছে, তার বোটানির প্রশ্ন কমন পড়ে গেছে। উদ্ভিদের শারীরতত্ত্বর মতো এত ভয়ানক একটা চ্যাপ্টার, যেটা পড়তে আমাদের মনে করো মাথার ঘাম পায়ে, পায়ের ঘাম মাথায়, আরো কত কিছু জায়গার ঘাম কত কিছু জায়গায় পড়ে যেতেছে, সেখান থেকে ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নই আসে না। কতটা হতাশ লাগে যে এত পড়ার পরে যদি এখান থেকে প্রশ্ন না আসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যেটা, যে না আসে একরকম, কিন্তু আসলে এই বছরটাই খালি মিস হয়েছে, কিন্তু সবসময় দেখো 2টা 3টা একটা করে প্রশ্ন আসে। যেহেতু এই বছরটা মিস হয়েছে, তার মানে মনে রাখো তোমাদের সময় মিস না হওয়ার চান্স বেশি। তোমাদের সময় উদ্ভিদের শারীরতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসবে, এটা আমি যখন নেক্সট দিন ক্লাস নেবো, দিন তোমাদের বলবো কিভাবে পড়বা বা কি পড়া উচিত। তো আমরা আজকে পড়ায় আসি। দেখো, এই যে কোষের গঠন চ্যাপ্টারটা অনেক বড় এবং একটা খুবই বিদঘুটে টাইপের টপিক,
যেটা এই সাল পর্যন্ত ছিল ভালো। এই সাল পর্যন্ত ছিল ভালো। কেন ভালো ছিল? খালি এই চ্যাপ্টারে কোষের গঠন মানে কোষ নিয়েই কথাবার্তা ছিল। এবং এইখান থেকে যখন এদিকে আসছে তখন সেটা খারাপ হয়ে গেছে। কেন? কারণ এখানে শেষের দিকে ওই বংশগতীয় বস্তু নামে আমরা তোমাদের যে ক্লাসটা নেই ওই ক্লাসের টপিকগুলো ইনক্লুড করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে কি, ওই ওই জায়গাটা পড়তে গেলে আমাদের আবার একটু খারাপ লাগে। কেন? এখানে কিছু আজে বাজে জায়গা আছে, লাইক রেপ্লিকেশন আছে, ট্রান্সক্রিপশন আছে, ট্রান্সলেশন আছে, খুব কষ্ট লাগে পড়তে। ঠিক আছে? তো আমরা চেষ্টা করি তোমাদের পড়ানোর জন্য এবং মোটামুটি সব পড়ায়ও দেওয়া হয়। কিন্তু তুমি যদি ভর্তি পরীক্ষার কথায় চিন্তা করো তাহলে মনে রাখবা যে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার হার সবচেয়ে কম। ঠিক আছে? তার মানে এখন তুমি বলতে পারো কোচিং আপনারা এত গুরুত্ব দেন কেন এগুলারে? কারণ কি, আমরা হচ্ছে ওই টাইপের মানুষ যে আমি জানি যেটা ইম্পর্টেন্ট তুমি এমনি পড়বা। তোমার যদি বলি যে কোষের শক্তি সঞ্চয় করে কে, তুমি যদি নাও পড়ো অ্যান্সার দিবা মাইটোকন্ড্রিয়া। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তুমি নাও পড়লেও প্রশ্ন অ্যান্সার দিতে পারবা ক্লোরোপ্লাস্ট। কিন্তু তোমার যদি আমি হুট করে প্রশ্ন দেই যে কোন এনজাইম পাক খুলে, তারপরে কে পুনঃপাক প্রতিহত করে, এই জিনিসগুলো কিন্তু তুমি যদি না পড়ো জীবনও অ্যান্সার করতে পারবে না। আর কথা হচ্ছে কি, কিছু কমন প্রশ্ন আসছে যেগুলো ছোটকালের নলেজ দিয়ে অ্যান্সার করা যায়, কিন্তু কিছু প্রশ্ন আসে যেগুলো না পড়লে কোনোদিন পারা যায় না। এখন বাই চান্স তোমার পরীক্ষায় না এমন জায়গা থেকে এই প্রশ্ন দিল যেটা তুমি আগে কোনোদিন পড়ো নাই, এই ইন্টারে আসে, এই পরে তোমার পড়ার কথা ছিল, তো তুমি যদি জায়গাটা ফাঁকি দাও তাহলে তোমার এখান থেকে প্রশ্ন আসলে তুমি ধরা খেয়ে যাবা। এই কারণে হচ্ছে আমরা আনকমন জায়গা থেকে একটু প্রায়োরিটি বেসড প্রশ্ন দেই। কিন্তু যখন আমরা মডেল টেস্টের প্রশ্ন করি বা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালের প্রশ্ন করি তখন আমরা আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্টাইলে প্রশ্ন করি। কেন? কারণ আমরা শুরুতে অলরেডি তোমাকে তুমি যেন না পারো এই কারণে তোমার সবকিছু থেকে প্রশ্ন করছি। এখন তুমি যেহেতু অলরেডি সব পড়া হয়ে গেছে, এখন তোমাকে আমরা চ্যাপ্টারের স্ট্যান্ডার্ড জায়গা থেকে প্রশ্ন করে দিব। তাহলে এটা গেল একটা। তারপর আসলে কোষ বিভাজন। দেখো, কোষ বিভাজন হচ্ছে সবচেয়ে স্মার্ট একটা চ্যাপ্টার আমার সেন্সে। কেন? কারণ একদম পরিমিত একটা সাইজ, এবং ওইখান থেকে যদি দুইটা প্রশ্ন আসে খুব ভালোই লাগে, এবং দোয়া করি যে আমার পরের বছর পরীক্ষার জন্য কিন্তু দুইটা প্রশ্ন আসে। কোষ রসায়নের একটা জান বের করে নেওয়া চ্যাপ্টার, এত বড় একটা চ্যাপ্টার কিন্তু প্রশ্ন আসে একটা, এবং কি আসে সেটা আমি একটু পরে দেখা দিছি। অনুজীব, এটা নিয়ে তো মন্তব্য নিষ্প্রয়োজন, অনেকবার তোমাদের ক্লাস নিছি, অনেক ভাবে ক্লাস নিছি। তো কথা ছিল একটাই, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই। ঠিক আছে? এহেন কোনো সাল নাই যে সালে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে? সুতরাং এই চ্যাপ্টার থেকে মনে রাখো তোমাদেরও দুইটা প্রশ্ন আসবে, টেনশন নিও না। শৈবাল ছত্রাকের প্রশ্নটা একটু আনপ্রেডিক্টেবল। কেন আনপ্রেডিক্টেবল আমি বলি, যতক্ষণ সে শৈবাল আর ছত্রাকের মধ্যে সীমাবদ্ধ আছে তোমার এই প্রশ্ন পারতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি যদি আমি আবার বলতেছি, যদি লাইকেনের উদাহরণ থেকে ওই থার্ড ক্লাস যে উদাহরণগুলো আছে প্রশ্ন দেয়, তখন তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে অ্যান্সার গুলা করা। তো যাই হোক, আমার যেহেতু আজকে প্রথম চারটা নিয়ে কথাবার্তা বলার কথা, তাই আমি একটু প্রথম চারটা নিয়ে কথা বলি। আমি শুধু স্ট্যান্ডার্ড সব প্রশ্নগুলো আনছি। দেখো, এখানে আসছে যে নিচের কোন মানে কোষের প্রকারভেদ থেকে আসছে, কোনটা উদ্ভিদ কোষে থাকে না, কোনটা জীব কোষে। এই প্রশ্নটাই বলছিল একটু কি, নিচের কোন জীবে আদি কোষ থাকে। আর সিম্পল কথা হচ্ছে আদি কোষ কোনটা, এই প্রশ্ন হচ্ছে এটা হওয়ার কথা। ঠিক আছে? কোনটা অনুপস্থিত কি না, এরকম কথাবার্তা লেখা আছে না? আচ্ছা, তা আমরা একটু পড়াশোনা করে আসি। আসো, ভালো মতো খেয়াল করবা। পড়তেছি আমরা উদ্ভিদ বিজ্ঞান। আমি যদি তোমাকে একটা কোষ আঁকা শিখাই, তুমি বলো প্র্যাকটিক্যাল তো নাই ভাইয়া, আঁকা শিখায় লাভ নাই। এটা যে একটা উদ্ভিদ কোষ, এখানে দুইটা বৈশিষ্ট্য আছে। সবাই লেখো কোন দুইটা বৈশিষ্ট্য দিয়ে এখানে এটা উদ্ভিদ কোষ বুঝাইলাম। তাড়াতাড়ি লেখো। তাই বেটা, প্লাস্টিক আমি আঁকছি নাকি এখানে? একটা সবারই হয়েছে, সেটা কি কোষ প্রাচীর। আর এটা হচ্ছে একজনের হয়েছে যে কোষ গহ্বর, এটা হচ্ছে বৃহদাকার কোষ গহ্বর। ঠিক আছে? বৃহদাকার কোষ গহ্বর। তাহলে মনে রাখবা কোষ প্রাচীর, এবং সেটা কেমন? জড়। কোষ প্রাচীর সেটা কেমন? জড়। আর কোষ গহ্বরটা কিরকম হবে? বৃহদাকার। কেন? কারণ প্রাণী কোষেও কিন্তু কোষ গহ্বর থাকে, কিন্তু এটা খুবই নেগলিজিবল, ছোট। এবং প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর
থাকে না। তাহলে তুমি আগে চিনলা এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এখন আমি যে কথাগুলো বলবো ভালো মতো শুনবা, আমি তোমাকে কিছু কোষীয় অঙ্গাণুর প্রধান কাজগুলো পড়াবো, কারণ পরীক্ষার হলে এই প্যাটার্নের প্রশ্নই সবচেয়ে বেশি আসে, নিচের কোনটা এর প্রধান কাজ। ঠিক আছে, তো মনে করি একটা কোষ, তাহলে এই কোষের বিভিন্ন কাজ সংগঠন করবে। তো কাজের জন্য কিছু মাস্টার মাইন্ড দরকার, কিছু প্ল্যান ক্রিয়েট করা দরকার। কেন, তোমার মাথায় যদি জিনিস না থাকে তুমি কাজ করবা কেমনে, তাই না? তো আমাদের মাথায় কে আছে? ব্রেইন আছে, যে কিনা আমাদের বডির সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। তাহলে একটা কোষ সে কি করবে কি না করবে এটা যে নিয়ন্ত্রণ করা, বা কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা, বা কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করা কার কাজ? নিউক্লিয়াসের কাজ। মস্তিষ্ক হিসেবে কাজ করা কার কাজ? নিউক্লিয়াসের কাজ। এখন নিউক্লিয়াসের পার্ট আছে 4টা। এই যে একদম বাইরেরটা, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ভেতরে তরল পদার্থের নাম নিউক্লিওপ্লাজম। একদম গাঢ় অংশ এটা হচ্ছে নিউক্লিওলাস, এবং এখানে একটা পেঁচানো অংশ থাকে, এটা হচ্ছে ক্রোমাটিন। ওকে, আচ্ছা, এখন এই যে কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের নিচে জায়গাটা হচ্ছে কোষ ঝিল্লি, এবং এখানে হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এই কোষ ঝিল্লি আর নিউক্লিয়ার ঝিল্লি এর মাঝখানে যে জায়গাটা, এই পুরাটা হচ্ছে কি দ্বারা পূর্ণ? সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ। কি দ্বারা পূর্ণ? সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ। আচ্ছা গেল, তুমি জানো। তাহলে সাইটোপ্লাজম কি কাজ করতেছে এটা পরে বলতেছি। এখন এই যে তুমি একটা কোষ কাজ করতেছে, কাজের জন্য শক্তি দরকার। তাহলে শক্তির কথায় আসলেই অ্যান্সার কে? মাইটোকন্ড্রিয়া। শক্তি কে প্রদান করে? মাইটোকন্ড্রিয়া। তাহলে পাওয়ার হাউস, শক্তি ঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে বলে। আর তুমি তো এমনি এমনি শক্তি পাবা না, শক্তি পাইতে হলে কি লাগবে? খাবার লাগবে। তো উদ্ভিদে আর আমার তোমার মতো তো আর ভাত খায় না বসে বসে, উদ্ভিদ খাবার নিজেরটা নিজেই তৈরি করতেছে। কারণ উদ্ভিদের দেহে একটা সবুজ বর্ণের জিনিস থাকে, সেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সে হচ্ছে খাদ্য তৈরি করে, বা সহজ কথা আমরা যদি প্লাস্টিডের কথা মনে রাখি, তাহলে প্লাস্টিডটাই হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার। তাহলে প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরি করতে সাহায্য করতেছে। আচ্ছা, তারপরে আসো যেটা, সেটা হচ্ছে তোমার বডিতে প্রোটিন দরকার। ঠিক আছে, কি দরকার? প্রোটিন দরকার। তো প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম কি? রাইবোজোম। প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম কি? রাইবোজোম। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এই যে বিক্রিয়া হইতেছে বিভিন্ন, কেন খাদ্য তৈরি করতেছো বিক্রিয়া লাগে, শক্তির জন্য বিক্রিয়া লাগে, প্রোটিন তৈরির জন্য বিক্রিয়া লাগে, লাগে কিনা? তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার স্থল হিসেবে কে কাজ করে? মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাসায়নিক বিক্রিয়ার স্থল বা কেন্দ্র হিসেবে কে কাজ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে কয় প্রকার? 2 প্রকার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? 2 প্রকার, মসৃণ এবং আরেকটা হচ্ছে মনে করে এখানে আঁকলাম, সেটা হচ্ছে অমসৃণ। কিসের বেসিসে অমসৃণ? এই রাইবোজোম গুলার কারণে অমসৃণ। কিসের কারণে? রাইবোজোম। এই কারণে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো বা শুধু রাইবোজোম বলো, এদের দুইজনেরই কাজ কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। আবার আসো, এই যে নিউক্লিওলাস, এই ব্যাটার ভেতরেও প্রচুর আরএনএ আছে। আরএনএ মানে সে আবার কি তৈরি করতে পারে? প্রোটিন। তাহলে প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণু কিন্তু তোমার আছে রাইবোজোম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওলাস সবাই। আচ্ছা, তারপরে যেটা, সেটা হচ্ছে তাহলে মসৃণটা কি করে? মসৃণটা মনে রাখবা হচ্ছে স্টেরয়েড। তাহলে প্রোটিন ছাড়া যা যা আছে, স্টেরয়েড আছে, লিপিড আছে, কার্বোহাইড্রেট আছে, এই সমস্ত জিনিস সংশ্লেষ করে। আর কোষের মধ্যে একটা জীবাণু ঢুকছে, এটা খাবে। ঠিক আছে, জীবাণু ঢুকছে, তাহলে এটাকে মারা, মানে কি? ফ্যাগোসাইটোসিস, অটোফ্যাগি, অটোলাইসিস, এরকম টার্ম গুলা যদি থাকে তাহলে অ্যান্সারটাকে লাইসোজোম। ঠিক আছে, অ্যান্সারটাকে লাইসোজোম। তারপরে আসো, কোষের মধ্যে এখন কিছু একটা জিনিস তৈরি করছো, করার পর এটাকে প্যাকেজিং করবা। তাহলে কোনো কিছু তৈরি করা, গঠন করা, সৃষ্টি করা বা প্যাকেজিং করা বললে অ্যান্সার দিবা কি? গলজি বডি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বোটানিতে এই জিনিসটা প্রযোজ্য। মনে রাখবা, কোষে, উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম নাই বা সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওল বলি, সেন্ট্রোজোম বলি, এগুলা নাই, যদিও আছে সত্যিকার অর্থে, কিন্তু আছে। কিন্তু ওরা বলে যে না, উদ্ভিদ কোষে এটা থাকে না, এটা কেবল প্রাণী কোষে থাকে। কেন? তারা বলে যে প্রাণী কোষে যখন কোষ বিভাজন হয়, এই সেন্ট্রিওল গুলা মাইক্রোটিবিউল তৈরি করে, মাইক্রোটিবিউল তৈরি করার মাধ্যমে হচ্ছে তোমার মনে করো কোষ বিভাজন করতেছে। তো উদ্ভিদের কি কোষ বিভাজন হয় না? হয়। কিন্তু এখন যেহেতু বইয়ের মধ্যে সরাসরি লেখে নেই কোথাও, তো তুমিও মনে রাখবা সেন্ট্রিওল, সেন্ট্রিজম এটা আসলে উদ্ভিদের বৈশিষ্ট্য না, এটা কার বৈশিষ্ট্য? প্রাণীর বৈশিষ্ট্য। কেন? এরকম একটা প্রশ্ন ভর্তি পরীক্ষা আসছিল, নিচের কোনটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য না, ওখানে সেন্ট্রিওল না সেন্ট্রোজোমকে যেন অ্যান্সার দিছিল। কেন? এখন সেন্ট্রিওল বলো, সেন্ট্রোজোম বলো, দুইটা কিন্তু প্রকৃত অর্থে উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু যে বইয়ের মধ্যে যেহেতু লেখে নাই, এবং বইয়ে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে সবসময় এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, সেই হিসাব করে এটা বই থেকে হুবহু লাইন উঠেছে দেখে এটা অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেটা আমি বলতেছিলাম যে এখানে তরল পদার্থের নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের কাজ কি? এই কোষীয় অঙ্গাণুগুলা ধারণ করা। সাইটোপ্লাজমের কাজ কি? কোষীয় অঙ্গাণুগুলাকে ধারণ করা। এখন দেখো,
কোষীয় অঙ্গাণু ধারণ করলো মানলাম, লাইক এখন নিউক্লিয়াসটা যে এখানে আটকে আছে, মাইটোকন্ড্রিয়াটা এখানে আটকে আছে, প্লাস্টিডটা এখানে আটকে আছে, কেন? তার মানে সাইটোপ্লাজমের এদের ভাষার কথা, কিন্তু যদি কোথাও আটকে থাকে তাহলে বুঝতে হবে এদের মধ্যে কোনো একটা কাঠামো দান করছে কেউ। লাইক আমাদের বডির যে স্ট্রাকচার কে তৈরি করছে? কঙ্কাল। তাহলে উদ্ভিদ কোষেও কঙ্কাল হিসেবে কেউ না কেউ কাজ করে। উদ্ভিদ কোষে কঙ্কাল হিসেবে যারা কাজ করে তারা হচ্ছে কে? সাইটোস্কেলিটন বলে এদেরকে। কি বলা হয়? সাইটোস্কেলিটন। এন্ড সাইটোস্কেলিটন কারা বলো? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরা সবাই হচ্ছে সাইটোস্কেলিটন। আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল কোষীয় অঙ্গাণুগুলোর কথা বলা হয়ে গেল এবং প্রতিটার প্রধান কাজ কিন্তু তোমাকে পড়ানো হয়ে গেল। আর এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম। ঠিক আছে? ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন বিভিন্ন টেকনিক দিয়ে তোমাদের পড়ানো হয়। ঠিক আছে? তো এটা তুমি অবশ্যই পড়বা, যেহেতু তোমাদের বর্ণিতা ক্লাস নিছে, যে টেকনিক দিয়ে পড়াইছো ওর টেকনিকটা পড়লেই চলবে। ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন এটা আসে কিন্তু পরীক্ষায়। তাহলে এটা হচ্ছে মেইন স্ট্যান্ডার্ড জিনিস হয়ে গেল। আচ্ছা, এবার আমি তোমাকে আরেকটা জিনিস পড়াই। সেটা কি আছে? সেটা হচ্ছে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই সমস্ত জিনিস আছে। তুমি এখান থেকে এটা যাওয়ার আগে কি পড়তে হবে? তোমাকে অবশ্যই ডিএনএ এবং আরএনএ এর গঠন পড়তে হবে। এটা হচ্ছে 5 স্টার। যদি এটা তুমি না পড়ো তাহলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? ডিএনএ মানে কি, ওয়াটসন এবং ক্রিকের যে মডেলটা আছে, ওয়াটসন ক্রিক মডেলটা পড়বা। মানে তোমাকে পড়তে হবে, কিছু সংখ্যা আছে না যে কয়টা বেস পেয়ার থাকে, এর সাথে কে যুক্ত হয়, সির সাথে কে যুক্ত হয়, 34 অ্যাংস্ট্রম, একটার থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার এককে কত, তারপর তোমার হচ্ছে 25 জোড়া থাকে, হাইড্রোজেন বন্ধন, সালফাইড বন্ধন, এই কথাগুলো তোমার শিখতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড জিনিস, এগুলো পরীক্ষা আসতে পারে। পিউরিন কি, পাইরিমিডিন কি, ডিএনএ তে কোনটা থাকে বা থাকে না, আরএনএ তে কোনটা থাকে বা থাকে না, লাইক ইউরাসিল কিসের বৈশিষ্ট্য, থায়ামিন কিসের বৈশিষ্ট্য, এগুলো পরীক্ষার জন্য খুবই স্ট্যান্ডার্ড। তারপরে আরএনএ এর প্রকারভেদ, লাইক এম, টি, আর আরো তো আছে মাইনর, জি আরএনএ, এগুলোর পরের কথা, কিন্তু এদের ফাংশন এমআরএনএ, টিআরএনএ এবং কোনটা কত পার্সেন্ট থাকে, অবশ্যই তোমাকে এগুলো হচ্ছে পরীক্ষার জন্য একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন। তুমি দোয়াও করবা তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে এগুলো থেকে যেন প্রশ্ন আসে। এরপরে তুমি যখন যাবা যে এদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তখন তুমি কি পড়বা? তখন ওইখান থেকে তোমার জন্য পড়ার ক্ষেত্রে একদম ফরজ যেটা, সেটা হচ্ছে প্রয়োজনীয় উপাদান। ঠিক আছে? কি কি প্রয়োজনীয় উপাদান লাগবে, মানে ডিএনএ ছাঁচ, কোন এনজাইম গুলা লাগবে, ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে এনজাইমের ছক আছে, ওই এনজাইমের ছকের কাজগুলা পড়বা। কিছু বোল্ড ওয়ার্ড আছে যেটা তুমি এমনি পারো, লাইক তোমাকে আমি প্রশ্ন করি, যেমন তোমাকে প্রশ্ন করবে যে রেপ্লিকেশন যেখান থেকে শুরু হয় মানে কি, অরিজিন অফ রেপ্লিকেশন, এই কারণে জায়গাটার নাম কি, অরি। এবং এটা দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতো দেখায়, এরকম উল্টাইলে সেটা কি হয়, ফর্ক, এই কারণে জায়গাটাকে রেপ্লিকেশন ফর্ক বলে। তারপরে আছে তোমার একটা জিনিস নিরবিচ্ছিন্ন ভাবে তৈরি হয়, তার মানে সেটা কি, লিডিং। একটা পারে না, পিছায় পড়ে, এই কারণে তার নাম কি, ল্যাগিং। ল্যাগিং হইলে এখানে অনেক খন্ড তৈরি হয়, খন্ডগুলোর নাম কি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খন্ড। এই খন্ড জোড়া লাগবে, তো লাগতে হেল্প করে কে, লাইগেজ। তাহলে খেয়াল করো, কিছু জিনিস তুমি তোমার কমন সেন্স দিয়ে অ্যান্সার করতে পারতেছো, এইটা হচ্ছে তোমার মেইনলি পড়া। আর কিভাবে কখন প্রাইমার 3 প্রাইম দিয়ে ঢুকছে, কখন 5 প্রাইম দিয়ে বেরোইছে, এগুলো তোমার জানার জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো পড়ে দেখো, কোনো দিনও স্টেপ থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে? কারণ স্টেপ থেকে প্রশ্ন বানাইতে গেলে, একটা প্রশ্ন লিখতে গেলেই তোমার মনে করো অর্ধেক পৃষ্ঠা চলে যাবে। সরকার তো সবকিছু দেখে, যেহেতু অপচয় রোধ করার একটা ব্যাপার স্যাপার আছে। আর তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন এখন 1 পেজে হয়, সুতরাং তারা কি করবে, যেহেতু 100 প্রশ্ন এক জায়গায় অ্যাকুমুলেট করতে হবে, এই কারণে এমন কোনো আহামরি বড় প্রশ্ন দিবে না যেটা একাই বিশাল একটা জায়গা খেয়ে ফেলবে। ঠিক আছে? তাহলে এটা একটু খেয়াল রাখবো আমরা, যে এরকম আননেসেসারি প্রশ্নগুলো এখন আর তেমন আসে না। তারপর যেটা, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন থেকে তুমি কি পড়বা? ট্রান্সক্রিপশন থেকে দুইটা জিনিস পড়তে হয়, একটা হচ্ছে ইন্ট্রন আর একটা হচ্ছে এক্সন। যেটা হচ্ছে পরবর্তীতে আর কোনোদিন প্রোটিন হবে না সেটাকে কি বলে, যেটা আবার পরবর্তীতে প্রোটিন হিসেবে ট্রান্সলেট করা যাবে সেটাকে কি বলে? তুমি এক্সন ইন্ট্রন যে আলাদা করবা মানে কি, স্লাইস করে ফেলবা মানে কি, স্প্লাইসিং করবা। দেখো এই কথাগুলোই কিন্তু বোল্ড করা আছে, আর তেমন কিছুই নাই। ট্রান্সলেশনের তো প্রয়োজনীয় উপাদান 100% ইম্পর্টেন্ট, ডিটেলস এর মধ্যে আমার মনে হয় না এখান থেকে আসার মতো কিছু আছে। খেয়াল করছো? আচ্ছা, পরীক্ষায় তাহলে টপিক কি ইম্পর্টেন্ট, লাস্টে জেনেটিক কোড। জেনেটিক কোডের বৈশিষ্ট্য আছে কিছু। ঠিক আছে? জেনেটিক কোডের বৈশিষ্ট্যটা আমার মনে হইতেছে ইম্পর্টেন্ট, পড়ে দেখতে পারো, যেহেতু লাস্টের দিকে আছে তো পরীক্ষায় দিলেও দিতে পারে। তাহলে মোটামুটি হচ্ছে আমি তোমাকে
এই চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবার দেখো তোমার যে প্রশ্ন আসছিল, নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? খেয়াল করছো এই যে সেন্ট্রোজোম, কিন্তু সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষের বর্ণনার মধ্যেই আছে, ঠিক আছে, কিন্তু বইয়ের মধ্যে কোথাও লেখা নাই দেখে এটাকে তারা বৈশিষ্ট্য হিসেবে কাউন্ট করে নাই। আদি কোষ কোনটা? আদি কোষ ব্যাকটেরিয়া, এটা তো আমার আসলে এই চ্যাপ্টারের মধ্যে ওই আদি কোষ প্রকৃত কোষের কথা লেখা আছে, এই কারণে দিছে। আবার আমি কিন্তু অণুজীবের মধ্যে এটা চালাই দিতে পারি, কিছু বলার নাই। নিচের কোনটা উদ্ভিদ কোষে অনুপস্থিত? কাইটিন। কারণ কাইটিন কার বৈশিষ্ট্য বলো? কাইটিন হচ্ছে শৈবাল ছত্রাক, যখন আমরা পড়বো ছত্রাকের বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ। এটা কোষ রসায়নের মধ্যেও দেওয়া যায়, এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া যায়। শক্তি উৎপাদনকারী কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে এইগুলা তোমার মনে করো এই সমস্ত প্রশ্ন না ভাই চার্ট পড়ে মনে রাখতে পারবা না, কোনো দরকার নেই চার্ট পড়ার। বৈশিষ্ট্য পড়ো, এখান থেকে প্রশ্ন আসলে সবাই পারতে পারে, তোমারও চিন্তা করে তুমি পড়বা। ঠিক আছে, নিচের কোন অঙ্গে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি? যে জায়গায় আমার বডি সবচেয়ে বেশি কাজ করে, মানে মেটাবলিজম যেখানে সবচেয়ে বেশি হবে সেটাই সবচেয়ে বেশি। তা আমাদের বডিতে সবচেয়ে বেশি মেটাবলিজম কে করতেছে? যকৃত করতেছে। আচ্ছা, প্লাস্টিক বিহীন মানে কি? সে নিজে খাবার নিজে তৈরি করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে এটা কি অ্যান্সার? এটা অ্যান্সার দেওয়া না, এটা অ্যান্সার হচ্ছে অ্যাগারিকাস। ঠিক আছে, এটাও শৈবাল ছত্রাকের পড়া, এখানেও তুমি চালাতে পারো। সর্ব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গ কোনটা? এই ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিকটাই সবচেয়ে বড়। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কি বলে? অ্যারিওপ্লাস্ট। এটা তো যেন তোমাদের মনে পড়ায় যে আলী আলী প্রোটিন খায়, আমি শর্করা খাই, এরকম কত কথা পড়ায় না আমরা? আলী প্রোটিন খায়, আমি শর্করা খাই। আমি আর এটা পড়াইতাম, সেটা হচ্ছে ইলা অনেক ফ্যাট। তাহলে ইলায়োপ্লাস্ট হচ্ছে ফ্যাট মানে চর্বি সঞ্চয়কারী। আমি তিনটাই একবারে পড়ায় ফেলতাম। ঠিক আছে, তো এই যে তোমার এই যে নিচের যে শখটা আছে এইটা। আচ্ছা শুনো, কে কি পাইলো কি না পাইলো ওই নাম্বার দিয়ে কিচ্ছু আসবে যাবে না। মেডিকোতে তুমি কত পাইলা, ওই নাম্বার দিয়ে কি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে রে বেটা? আসে না তো। ঠিক আছে, তো সুতরাং ওগুলা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আর নিজের কাছে সৎ থাকাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এন্ড দেখো, যে প্রতিদিন কোচিং সেন্টারে এত বেশি বেশি নাম্বার পায়, সে তার মনের মধ্যে একটা, মনে করো চুরামি করুক আর যাই করুক, সে কিন্তু তার নিজের মনের মধ্যে একটা এক্সপেকটেশন দিয়ে দিছে। সেই তো ঢাকা মেডিকেলে ক্লাস করতেছে, নীলক্ষেতে গেছে বই কিনতে, অ্যাপ্রন পরে হাঁটতেছে, এই রোগী দেখাও সে শুরু করে দিছে, এরকম সে মনের মধ্যে একটা চিন্তাও করে ফেলছে। কিন্তু বাস্তবতা কিন্তু খুবই খারাপ। ভর্তি পরীক্ষা যখন দিতে যাবে, সে যদি নিজের প্রতি সৎ না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে একদম ধরা খেয়ে যাবে। এবং এরাই যখন চান্স পাবে না, তখন দোষ দিবে কোচিং এর। কোচিং এ কি প্রশ্ন করে, কোচিং এ তো পুরা নাম্বারই পাইতো, ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে কোচিং এর প্রশ্নের কোনো মিল নাই, এই মেডিকেলতে পড়ায় কোনো লাভ হয় নাই, এরা চান্স পায় নাই। ঠিক আছে, তো মনে করো যারা বলার তারা সারা জীবনই বলবে। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি নিজের কাছে কতখানি সৎ। তুমি ডাক্তার হবা, তুমি রোগী দেখবা, একটা মানুষ তোমার কাছে বিশ্বাস করে আসবে, মনে করো মৃত্যু পথযাত্রী মানুষ, সেও তোমার কাছে এই আশা করে আসবে যে তুমি তারে সেভ করবা। আর তুমি যদি নিজে সৎ না হও, ওই মানুষে তুমি কি বাঁচাবা? তাই না? আর তোমার কি ওই প্রফেশনে মানায়? মানায় না। তাহলে এই কথাগুলা খেয়াল রাখো, যে কে কি করতেছে কি না করতেছে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতখানি পড়তেছি, আমি আমার পড়া থেকে কি সব পারতেছি কিনা। আমি যদি আমার পড়াটা ঠিক মতো রাখি এবং আমি যদি আমার পড়া থেকে সকল অ্যান্সার ঠিক মতো করতে পারি, তাহলে টেনশনের কিছু নেই, আমার ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, উপরে আল্লাহ আছে, আল্লাহ রহমত, মানে সৃষ্টিকর্তা যার যা সৃষ্টিকর্তা তোমার জন্য রহমত করবে। তুমি তোমার জাস্ট নিজের থেকে সৎ থাকবা, তাহলেই চলবে। এই কোচিং এ ভালো করলে মেডিকেলে চান্স পাবেন, আমি এরকম কোনো কিছু বলছি নাকি? আমি এটা মেজরিটি পোর্শন যারা এরকম করে, তারা অনেকেই চান্স পায় না। শুনো, অনেক স্টুডেন্ট 85-90, তারা কি খারাপ নাকি? তারা তো ভালো স্টুডেন্ট, তারা চান্স পায়। অনেক স্টুডেন্ট 95-100 পায়, তারাও, অনেকে তো ভালো স্টুডেন্ট, তারাও চান্স পায়। কিন্তু এর মাঝখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভিন্ন উপায় অবলম্বন করে এই নাম্বারটা পায়, তারা তো আর চান্স পায় না। তাই না? তারা তো প্রকৃত আসল দিন হাসরের ময়দানে ঠিকই ধরা খাইতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে এই গেল। এবার আসো এর পরেরটায় যাই।
এই যে তোমার বর্ণটর্ণ নিয়ে প্রশ্ন আসছে, জ্যান্থোফিল থাকলে এটা শারীরতত্ত্ব চ্যাপ্টারের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে যদিও দিছে যে আমরা হলুদ বলি, কিন্তু মনে রাখবা এই জ্যান্থো কথাটার শুরুতে যদি আমি ফিউকো যোগ করতাম তাইলে কিন্তু কালারটা বাদামি হয়ে যেত। ঠিক আছে, ফিউকো জেন্থিন বাদামি, আর শুধু জেন্থিন বললে সেটা অ্যান্সার কি হয়েছে, শুধু জেন্থিন বলার কারণে সেটা অ্যান্সারটা হচ্ছে হলুদ। গাজর ক্যারোটিন মানে ক্রোমোপ্লাস্ট, কালারফুল জিনিস থাকে। ক্রোমোজোম, এই যে এইটা একটা বাজে প্রশ্ন, ডেন্টাল আসছিল 2016 সালে। ঠিক আছে, যে ধানের ক্ষেত্রে সঠিক নয় কোনটা। তো এই জিনিসগুলো তোমাদের যদি পড়ায় পড়ো, কিন্তু আমার মনে হয় না এই আলতু ফালতু জিনিস পড়ে, মানে এই প্রশ্ন না পারলে তোমাদের পরীক্ষা কোনদিন আটকাবে। ঠিক আছে, তো এইগুলা নিয়ে ফালতু জিনিস কথাবার্তা বলো না। আসো পরেরটা, যেমন এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, অটোজোম কয়টা থাকে, এরকম দিয়ে প্রশ্ন করে 40টা, আবার বলে দেয় অটোজোম কয় জোড়া থাকে, দিয়ে প্রথম অপশনে দেয় 40, লাস্টের অপশনে দেয় 22। তো অনেকে 44 দেখে প্রথমে দাগায় ফেলে, কিন্তু খেয়াল করে না কি চাইছে। তো মাথায় রেখো তোমার কত টি বলছে না কত বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জোড়া বললে 22, টি বললে 44। এই যে কোন প্রক্রিয়া আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আমরা যে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ঠিক না? এটা আমি কিন্তু তোমাদের অনুজীবে পড়াইছি, এটা এই চ্যাপ্টারে, এটাও অনুজীবের প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এইচআইভি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে। তারপরে সেই দেখো ট্রান্সলেশনের সাথে কে জড়িত। আমরা ট্রান্সলেশন মানে কি, প্রোটিন তৈরি, ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিনের সাথে কে জড়িত, প্রোটিনের সাথে রাইবোজোম জড়িত, এটাই অ্যান্সার। মাস্টার ব্লুপ্রিন্ট, আচ্ছা হ্যাঁ, এই একটা জিনিস ভালো বলছি, সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে জেনেটিক্স যে চ্যাপ্টার, আই মিন জিন তত্ত্ব, জিন তত্ত্ব না, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের সাথে একটু এই চ্যাপ্টারের বংশগতি বস্তুর এই জায়গাটা মিলাবা, মানে কাকে বংশগতির প্রধান উপাদান, ভৌত উপাদান, প্রধান রাসায়নিক উপাদান, মাস্টার ব্লুপ্রিন্ট, এই সমস্ত শব্দগুলা যে যে জায়গায় আছে এগুলো সব এক করবা, এরকম করে একসাথে রাখবা। এগুলা পরীক্ষায় আসে, যে এক কথার প্রশ্ন বললাম না, এক কথার প্রশ্নের মধ্যে এগুলো একটা স্ট্যান্ডার্ড জিনিস। তাহলে এটা গেল হচ্ছে মিউটন কি, এটা তোমাকে দিয়ে দিছে, জিন প্রকাশের একক। রেকন হচ্ছে জিন রিকম্বিনেশনের একক। মিউটন হচ্ছে জিন মিউটেশনের একক। রেপ্লিকন হচ্ছে ডিএনএ অনুলিপন নিয়ন্ত্রণকারী একক। আর সিস্টন হচ্ছে জিন কার্যের একক। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, জিন মিউটেশনের একক। তো এখানে তোমার দেওয়া আছে, এইটা একটা স্ট্যান্ডার্ড জায়গা, এখান থেকে প্রশ্ন তোমাদের আবার আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারে আমি অনেক বেশি আলোচনা করছি, কিন্তু গত 6 বছরে দেখো প্রশ্ন আসছে কি পরিমাণে কম। এবার আসে যে কোষ বিভাজন। মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াস মানেই হচ্ছে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি, সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। আবার যদি তোমাকে প্রশ্ন করি যে কোষ বিভাজনে ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয় কখন, হ্যান এরকম অনেক কথাবার্তা আছে না? তাহলে আমরা এটাও নিয়ে একটু আলোচনা করে আসছি। মানে এই চ্যাপ্টার থেকে তোমার কি কি পড়া উচিত বা কিভাবে পড়া উচিত সেটা যদি আমরা একটু দেখি। শোনো, এই চ্যাপ্টারের প্রথমে তুমি পড়বা যে কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার, 3 প্রকারের সংজ্ঞা শিখবা। কেন? কারণ সংজ্ঞা পড়লে এদের বৈশিষ্ট্য পড়া হয়ে যায়। ঠিক আছে, এবং স্পেশালি মাইটোসিসের জন্য যে আমরা 11 এবং মিওসিসের জন্য যে আমরা 21 পড়াই, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কেন? মানে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম একবার। ঠিক আছে, যার কারণে যে এটার মধ্যে কি হয়, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। এই কথাটাই হচ্ছে আসলে মেইনলি বোঝার কথা। আর এখানে হচ্ছে অনুরূপ বৈশিষ্ট্যের হয়, এটা জানতে হবে। তারপরে তোমার কি পড়তে হবে, কোষ চক্র, সেল সাইকেল, এইটা আরেকটি স্ট্যান্ডার্ড জিনিস। ঠিক আছে, এগুলো একদম ট্রিপল স্টার লেভেলের, G1, S, G2, দেন M। আবার যখন G1 এ যাবে, মাঝখানে 10টা হচ্ছে ইন্টারফেস। ঠিক না? এই ইন্টারফেসের মধ্যে আসলে এই যে এই কাজগুলো হয়, আমরা যেগুলো দেখাইতেছি, এই মানে একটা এম থেকে আরেকটা এম এর মাঝখানে যে ইন্টারফেস, সেটাই আসলে কোষচক্র। মানে কোষচক্র তো পুরাটাই, ইন্টারফেসের মধ্যে হচ্ছে G1, S, G2। তোমাকে বলবে যে কোনটা নিয়ন্ত্রণ করে কে। ঠিক আছে, সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোনটাকে নিয়ন্ত্রণ করে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোনটায় দরকার, কোন কোষগুলা একবার মানে জীবনে আর কোনোদিন বিভাজিত হবে না, এগুলা জানতে হবে। এগুলো সবই কিন্তু তোমাদের কম্পোনেন্ট বুকে দেওয়া আছে, ক্লাসের মধ্যে তোমাদের পড়াইছে। তারপরে ডিএনএ রেপ্লিকেশন হয় কোনটায়, বা ডিএনএ অনুলিপনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায় কই, মাইক্রোটিউবিউল কোথায় তৈরি হয়, এটিপি কোন ধাপে আসে, কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নেয় কোন পর্যায়ে, এই সবগুলা কথা কিন্তু এখানে দেওয়া আছে। এবং তোমার ওই ক্লাস নোটেও কিন্তু এটা দেওয়া আছে, আই মিন তোমাদের যখন কম্পানিয়ন বুকের ক্লাস নোটের পোর্শন ওখানে দেওয়া আছে। এটা পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর চলে আসো মাইটোসিস। মাইটোসিসের আমরা জানি 5টা ধাপ আছে আমাদের বই লেখা, সেটা কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এন্ড তোমার এখানে কি মনে রাখতে হবে, প্রোফেজ আর টেলোফেজটাকে মনে রাখতে হবে একটা আর একটা ভাইস ভার্সা, মানে উল্টা।
লাইক প্রথমে যদি ক্রোমোজোম গুলা পানি ছাড়ে, তাহলে একদম লাস্ট ধাপে এসে তারা কি করবে, আবার পানি ধরবে। প্রথম ধাপে যদি নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয়, তাহলে লাস্ট ধাপে এসে আবার কি নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, এই কথাটা যখন আসলামই, তোমার জন্য এইটাও আর একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এর পরিণতি মানে কি, কোন দশায় বিলুপ্ত হয়েছে, কোন দশায় বিলুপ্তি ঘটতে শুরু করছে, কোন দশায় সম্পূর্ণ বিলুপ্তি ঘটছে। এই যে এই লাইনগুলো হচ্ছে একটু কনফিউজিং, এটা তোমাকে এক করে নিয়ে পড়তে হবে। আচ্ছা, আর কি পড়তে হবে, যেমন প্রো মেটাফেজের মধ্যে তোমার ক্রোমোজোমীয় নৃত্য টাইপ এরকম একটা কথা ছিল, বা এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, মেটাফেজ দশায় হচ্ছে সবগুলা মাঝখানে এসে, ঠিক আছে, একদম মাঝখানে ইকুয়েটরাল রিজিয়নে এসে বিষুবীয় অঞ্চলে চলে আসছে। অ্যানাফেজ দশায় তুমি কি মনে রাখবা, চলন। এনাফেস কি একটা, এনাফেস তো এইভাবে না, আমরা এনএফএস খেলতাম একটা গাড়ির গেমস। এনাফেস মানে চলন, ওই গাড়ির গেমসে যেহেতু গতি, তাহলে এনাফেসও চলন, মানে কি দুই মেরুর দিকে যাওয়া শুরু করবে এরা। আর টেলোফেজে গেলে নতুন কোষ দুই পাশে চলে যাবে, আলটিমেটলি নতুন তোমার ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এর মাধ্যমে নতুন কোষ তৈরি করে ফেলবে। এটা হচ্ছে কোষ বিভাজনের কথাবার্তা গেল। এখন আসো তুমি আরেকটা, যেটা মিওসিসের আবার কয় প্রকার, দুই প্রকার। মিওসিস হচ্ছে 1 আর 2। মিওসিস 2 আর মাইটোসিস হচ্ছে সেম, তাহলে ওটা নিয়ে কোনো কথা নাই। মিওসিস 1 এর যে ব্যাপারটা আসে, সেখানে কি প্রোফেজ 1, এই উপধাপটাই তোমাকে ভালো মতো শিখতে হবে। প্রোফেজ 1 ভালো মতো শিখতে হবে কেন, কারণ প্রোফেজ 1 আবার 5টা উপধাপ আছে। ঠিক আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তাই তো? আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, আমি তোমাকে একটু বলি, দেখো কালারটা একটু ঠিক করি। লেপটোটিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, ক্রোমোমিয়ার, পোলারাইজড বিন্যাস, আর হচ্ছে একটা জায়গা থেকে তৈরি হয় দেখে, মানে দেখতে পুরো ফুলের তোড়ার মতো দেখায় বুকে, ঠিক আছে, এরকম একটা কথা লেখা আছে। জাইগোটিনে মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে বাইভ্যালেন্ট এবং সাইনেপসিস। প্যাকাইটিনে তুমি পড়বা হচ্ছে সিস্টার, নন সিস্টার, ক্রসিং ওভার, কায়াজমা। ডিপ্লোটিনে পড়বা হচ্ছে প্রান্তীয়করণ, আর কিছু না। ডিপ্লোটিনে কি পড়বা, প্রান্তীয়করণ। আর ডায়াকাইনেসিস এর লাস্টে আলাদা হয়ে গেছে, ডায়াকাইনেসিস এর কোনো ইম্পর্টেন্ট লাইনও নাই। তুমি খেয়াল করে দেখো, পুরো 1.5 পেজ জুড়ে তোমার বই যা লেখা আছে, আমি তোমার 5টা লাইনের মধ্যে শেষ করে দিছি। ঠিক আছে, তো এটাই পরীক্ষায় কিন্তু আসলে সর্বোচ্চ এখান থেকে আসবে, এর বাইরে এখান থেকে আসার মতো কিছুই নাই। লাস্টে হ্যাঁ, তোমার মিওসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব অনেক সুন্দর করে তোমাকে টেকনিক দিয়ে দেওয়া আছে। তুমি টেকনিক গুলা হচ্ছে অ্যাপ্লাই করলে এগুলো অ্যান্সার করতে পারবা। দেখো কোষ বিভাজন কত সহজ একটা চ্যাপ্টার। তো ওইখান থেকে যদি প্রশ্ন আসে, সবাই তো চায় আমরা অ্যান্সার করতে। আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে, তাহলে এই যেমন দেখো যে স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে, মেটাকাইনেসিস বলি। এটাকে আমরা কি বলি, মেটাকাইনেসিস বলি। ঠিক আছে, মেটাফেজ দশাই পাওয়া যায় এটা। তারপরে প্রতিটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, অ্যানাফেজে লেখা আছে। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, এই যেটা ইম্পর্টেন্ট, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হচ্ছে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, আর ইস্কেমিয়া, আই মিন অক্সিজেনের অভাবে যদি মরে যায়, সেটা কি নেক্রোসিস। এই দেখো কায়াজমা কই তৈরি হয়, প্যাকাইটিন। খেয়াল করছো, আমি কিন্তু তোমার জাস্ট কি শুরু করছে ক্রেস্ট নিয়ে। ক্রেস্ট লাগলে বইলো, ওইদিকে বহুত বানানো আছে, পাঠাই দিব না তোমাদের। উচিত জিনিসের খবর নাই, আসছে ক্রেস্ট নিয়ে পড়ে আছে। আচ্ছা, এরপর আসি আমরা কার্বোহাইড্রেট, এই যে কোষ রসায়ন। আচ্ছা, এই কোষ রসায়নে একটু টাফ, যে আমি যদি ডিটারমাইন করতে চাই কোন জায়গা থেকে প্রশ্ন আসবে বা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে না, সত্যি কথা এটা একটু কঠিন, এটা কমন ফেলাটা আসলে অনেক কঠিন। এই চ্যাপ্টারটা আমি প্রেফার করবো, আমরা যেভাবে তোমাকে মেডিকো থেকে পড়াইছি, তুমি একটু কষ্ট করে যদি পুরাটা পড়ো, তাহলে আই গেস তোমার জন্য এটা ভালো হবে। কিন্তু এর মধ্যে প্রায়োরিটি পাবে কে, প্রায়োরিটি পাবে হচ্ছে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, অ্যামাইনো অ্যাসিড,
অ্যামিনো অ্যাসিড ছোট একটা জিনিস, কিন্তু অ্যামিনো অ্যাসিড পুরোটা পড়ো। কেন যেন মনে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় অ্যামিনো অ্যাসিড থেকে প্রশ্ন আসবে। প্রোটিন থেকেও যদি তুমি পড়ো, প্রোটিনের ক্ষেত্র অ্যাজ ইউজুয়াল তোমাকে ক্লাসিফিকেশনটাই দেখতে হবে। লিপিডের মধ্যে থেকে লিপিডের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, এবং এমাং দেম সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরয়েডের পোর্শনটা লিপিড থেকে। এনজাইম থেকে এনজাইমের বৈশিষ্ট্য পড়বা, লাস্টে যে গুরুত্ব এবং প্রভাবকের ভূমিকা। এই হচ্ছে কোষ রসায়ন। ঠিক আছে, কোষ রসায়নের জন্য না, তোমরা চাইতেছো ক্রেস্ট, সবাই ক্রেস্টের জন্য পাগল হয়ে গেছে। আমি তোমাদের মনে বলছিলাম আমার কাহিনীটা, আমি মেডিকো থেকে অ্যাপারেন্টলি স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো ক্রেস্ট পাই নাই, এবং লাস্টে যেদিন ফাইনাল মডেল টেস্ট হয়েছিল ওই পরীক্ষা দিয়ে বাসায় যেয়ে যখন 27তম হয়েছিলাম, নিজের মনের দিকে ভালোই লাগতেছিল না, আমি তো ভালোই করছি। কিন্তু যেদিন শুনছিলাম 25 জনের পুরস্কার দিয়েছে, আমি পাই নাই, ওই দিন খুব কষ্ট লাগছিল। যেরকম কথা যে প্রথম 25 জন পুরস্কার ক্রেস্ট পেলে আমি পাই নাই। ভর্তি পরীক্ষায় দিলাম, ভর্তি পরীক্ষা দেওয়ার পর আল্লাহর রহমতে যখন ঢাকা মেডিকেলে চান্স পেলাম, তখন হচ্ছে মেডিকো থেকে আমার একটা ক্রেস্ট দিয়েছিল, তাও যেই সাইজের ক্রেস্ট। এখন তোমরা ডেইলি এক্সামে যেই পরীক্ষা দাও, দিলে তোমাদের মনে করো রিভিউ এক্সামে ভালো করলে যে ক্রেস্ট দেয়, এর চেয়েও ছোট একটা ক্রেস্ট আমরা পাইছিলাম। ঠিক আছে, কিন্তু তাতেও আমি খুশি ছিলাম যে না, আমি তো আসল সময়ে আসল ক্রেস্ট পাইছি। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে তোমাদেরকে আমরা এত ক্রেস্ট দিতেছি, এই কারণে তোমরা ক্রেস্টের জন্য পাগল হয়ে যাচ্ছ। এই ক্রেস্ট দিয়ে কি করবা? সর্বোচ্চ নিজের একটা ওয়াল শোকেস বানাবা, যে ওয়াল শোকেস তুমি কয়টা ভরতে পারবা মেডিকেল জিনিসপত্র দিয়ে। কিন্তু খোদা না করুক তুমি যদি চান্স না পাও, ওই ক্রেস্ট কাউরে দেখানোর মতো হবে না। যখন আছে এই এত ক্রেস্ট পাইছিস তুই কোত্থেকে? মেডিকো থেকে। কেন? কোচিং করছিলাম। এই তুই কই পড়িস? তাই না? তখন কিন্তু তুমি আটকে যাবা। এই কারণে মেইন কথা হচ্ছে আমাকে চান্স পাইতে হবে রে ভাই। আসলে যেটা সেটা হচ্ছে, এখন এই দেখো প্রথমে আসছে গ্লুকোজ নিয়ে, সত্য এটা কার্বোহাইড্রেট, তোমার ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন, টোটালটাই কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন। এগুলোও কিন্তু যে আমি যে এক ক্লাসিফিকেশন বলছি, সবই কিন্তু ক্লাসিফিকেশনের আন্ডারেই পড়ে। এবং তোমাকে উদাহরণগুলো মনে রাখার টেকনিক তোমাদের কম্পানিয়ন বুকে দেওয়া আছে। প্রোটিনের ক্ষেত্রেও দেখো যা যা বলে গেছি আমি, ক্লাসিফিকেশন, এই যে অ্যামিনো অ্যাসিড বলছি নাম, স্টেরয়েড অংশটা পড়তে বলছি, মানে কি স্টেরল যেটা আর কি, লিপোপ্রোটিন, ব্যাড কোলেস্টেরল, আমরা তো পড়ছি না যে এইচডিএল ভালো স্ত্রী, তাহলে এলডিএল খারাপ স্ত্রীর মধ্যেই অঞ্চলে এসে, খারাপ স্ত্রী না, এলডিএলটা হচ্ছে খারাপ। ওকে, এইখানে তেমন কিছু বলা নেই। এবার আসি হচ্ছে আমার এইটা, আর কি বলবো, কম পড়াইছি তোমাদের এই জিনিস। তোমাদের অনেকের একটা কথা যেটা সেটা হচ্ছে, তোমরা কোভিড নিয়ে মোস্ট প্রবাবলি তোমরা বলতেছো যে কোভিড এর ব্যাপারটা, তাই না? দাও 1 মিনিট, আমি নতুন স্লাইডটা ওপেন করি। কোভিড এর জিনিসপত্র আছে মনে হয় তোমাদেরকে। দাগানো নতুন বই তো দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা। ওই যে কোভিড নিয়ে যে জানতে চাইছিলা, তোমাদের একটু কোভিড নিয়ে তাহলে একটু বলি। আচ্ছা, ও শাকিল ভাইয়া তো আমার স্টুডেন্ট। শাকিল ভাইরা যখন পরীক্ষা দিছে, তখন তো আমরা মেডিকো অনেক উপরে উঠে গেছি আল্লাহর রহমতে। আল্লাহ মেডিকোরে দিছে অনেক জিনিসপত্র, এবং আমরা তোমাদের এরকম, তোমরা আমাদের প্রতি বিশ্বাস রেখে যে আমাদের সাথে আসো, এই কারণে তো আজকে মেডিকো এত সুন্দর একটা পজিশনে আসতে পারছি আমরা। এই কারণে আমরা এখন গিফটের অ্যামাউন্টও বাড়াইতে পারছি। ঠিক না? বললাম না, একটা সময় আমাদেরকে পাশ করার পরে দিত এক জিনিস, এখন পাশ করার পরে দেয় এক রকম জিনিস। তো সবই হচ্ছে সময়ের ব্যাপার। ঠিক আছে, সময়ের সাথে সাথে মানুষের অর্থনৈতিক ব্যবস্থারও তো পরিবর্তন আসছে, এই কারণে হচ্ছে সবকিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা দেখো, কোভিড নিয়ে যে জিনিসগুলো আছে, কোভিড এর এই কথাগুলা এই টিভি দেখে এতদিন পেপার পড়ে তোমরা অলরেডি জানো
যে কোভিড নিয়ে কি বলছে। যত যাই বলুক না কেন, এখানে কি বলছে যে 14 দিনের একটা স্পেশাল সংখ্যা বলছে, এটা আমরা সবাই জানি, যে কারণে নর্মাল আইসোলেশন পিরিয়ড কতদিন ধরা হয়, 14 দিন ধরা হয়, ঠিক আছে, যেটা কোয়ারেন্টাইন করতে বলছে। তো এটা দুই রকমের আছে, হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, যেটা বাঙালিরা বোঝে না। বাঙালিরা হোম কোয়ারেন্টাইন বলো, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বলো, নামে থাকে, তারপরে বাজারে যায় বাজার করতে। লক্ষণের আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা হচ্ছে পড়তে পারো। লক্ষণের লাইনটা ইম্পর্টেন্ট। প্রথম প্রকাশ পায় কি? জ্বর। প্রথম লাইনগুলোকে শুনো, প্রথম প্রকাশ পায় কি? জ্বর। এরপরে বলছে যে শুকনা কাশি কিছুদিন পর, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট, এসব হচ্ছে প্রধান লক্ষণ। তাহলে খেয়াল করো, যখন বলে প্রথম প্রকাশ পায় কি, অ্যান্সার হচ্ছে জ্বর। প্রধান লক্ষণ কোনগুলা? জ্বর, শুকনা কাশি, শ্বাসকষ্ট। কিন্তু আমার যখন হয়েছিল, আমার এর একটাও ছিল না, আমার ছিল এই বিশেষ কথাটা, ঠিক আছে, যে খাবারে কোনো স্বাদ না পাওয়া একটা অনেকের মধ্যে, এটাতে প্রাথমিক লক্ষণ। তাইলে ভালো মতো কথাগুলো খেয়াল রাখো। তোমাকে যদি প্রাইমারি বা প্রাথমিক লক্ষণ বলতে বলে, তুমি মাথায় রাখবা হচ্ছে স্বাদ না পাওয়া। প্রথম প্রকাশ পায় বললে অ্যান্সার দিবা হচ্ছে জ্বর। প্রধান বললে অ্যান্সার দিবা হচ্ছে জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট। ঠিক আছে? আচ্ছা, এটা একটা। আর কি? এখন তাহলে এটার কোনো চিকিৎসা পাইছি আমরা? চিকিৎসা তো পাই নাই। এটা যেহেতু চিকিৎসা আমরা পাই নাই, তাহলে আমরা কি করছি এখন? এটা প্রতিরোধ করতে ভ্যাকসিন যদিও বানাইছে, ভ্যাকসিন তো অনেকগুলো আসছে, তোমার ভ্যাকসিন বানায় এগুলা কি করছে, ইউকে তে হচ্ছে আপাতত 80 বছরের বেশি যারা, তাদেরকে দেওয়া শুরু করছে। জানুয়ারি থেকে হচ্ছে 65 বছর বেশি যারা, তারা পাবে, হেলথ ওয়ার্কাররা পাবে। ইন্ডিয়াতেও এরকম আসতেছে, একটু সময় লাগবে এগুলোর ক্ষেত্রে। আনফরচুনেটলি এই যে ভ্যাকসিন তৈরি করলো, তোমরা কেউ হয়তো খেয়াল করছো কিনা জানি না, এখন করোনার একটা নতুন স্ট্রেন পাওয়া গেছে, যেটা ইউকে এবং অস্ট্রেলিয়াতে পাওয়া গেছে। ঠিক আছে, যারা অলরেডি সবকিছু খুলে দিছিল মোটামুটি, যে নর্মাল হয়ে গেছে দেখে, এদের এখন নতুন যে কোভিডটা, এটা আগের চেয়ে আরো 70% বেশি শক্তিশালী, এবং এটা একদম ডিভাস্টেটিং, অবস্থা খারাপ করে ফেলতেছে। তো যার কারণে মনে করো আবারও সেই ইউকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এবং সৌদি আরব তো সুন্দর মতো এই ভয়টা পেয়ে তারা অলরেডি স্থল, নৌ, আকাশ সব পথ বন্ধ করে দিছে। আমাদের উচিত আসলে আবার সব সাথে এরকম যোগাযোগটা বন্ধ রাখা, এবং আমাদের আবার উচিত লাইনে আসা। আমরা কিন্তু এখন আবার সেই আগের অবস্থায় লাইফ কাটাইতেছি, বাসার বাইরেই সবাই ম্যাক্সিমাম সময় থাকতেছে, এই জিনিসগুলো করা ঠিক হইতেছে না। ঠিক আছে, তাহলে এটা গেল একটা জিনিস। যেটা আগের কথাই ছিল সেটা কি, কমপক্ষে 3 ফুট দূরে থাকতে কথা বলা হয়েছে। আর আমরা একটা জিনিস বলতাম কি, একটা টি জোন, তুমি যদি তোমার মনে করো দুইটা চোখ, এই হচ্ছে মনে করো তোমার নাক, আর এই হচ্ছে তোমার মনে করো মুখ, ঠিক আছে, আমরা তো খারাপ, আমাদের মুখ এরকম, এই জায়গাগুলো হচ্ছে ডেঞ্জার জোন। তাহলে তুমি যদি এই রিজিয়ন গুলা ঢেকে রাখতে পারো, তাহলে তুমি অনায়াসে সুন্দর মতো এখান থেকে মুক্তি পাবা। এখন তুমি এটা ঢাকবা কিভাবে? সুন্দরভাবেই রাখতে পারবা। তুমি যদি এখানে একটা গ্লাস ইউজ করো, তুমি যদি একটা মাস্ক ইউজ করো, আর তুমি যদি তোমার হাতে গ্লাভস ইউজ করো, তাহলে কি জীবাণুগুলো, তুমি হাতি তো সবচেয়ে বেশি মুখের কাছে আসে, তুমি যদি গ্লাভস ইউজ করো, তাহলে কি তোমার ওই জীবাণুগুলো, যদি বাই চান্স তুমি এক্সপোজারে আসো, তুমি কিন্তু তোমার মুখ পর্যন্ত নিতেছো না, বা এবং বলছে বারবার বাসায় এসে কি করতে, হাত ধুইতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা গেল মোটামুটি তোমার এটার প্রতিকার অধিকার। এখন এর চিকিৎসার যে কথাগুলো বলা আছে, এই চিকিৎসার ব্যাপারটা যদি আমি তোমার একটু দাঁড়াও, একটু জুম করি। আচ্ছা, এই যে এখানে দেখো কি হয়, শ্বাসকষ্ট হয়, এবং শ্বাসকষ্ট খুব খারাপ অবস্থা হলে ম্যাক্সিমাম কি নিতে হয়েছে, ভেন্টিলেটর নিতে হয়েছে। আইসিইউ ওয়ালারা ব্যবসা করে নিছে এবার। ঠিক আছে, তো ভেন্টিলেশনে মনে করো রাখতে হইতে, ভেন্টিলেশনে কিছু মানুষ বেঁচে আসছে, কিছু মানুষ আসে নাই, এটাই হচ্ছে কথা। চিকিৎসার এই যে এটা, একটা ওষুধও কাজ করে না, একটা ওষুধও না। জাপানের অ্যাভিগান, আমেরিকার রেমডেসিভির, এটা অনেক দাম, এটা আমরা ঢাকা মেডিকেলে যদিও দিছি রোগীদের মনের স্বার্থে, মানে মনের শান্তি, আর কিছু না। আমি নিজেই তোমার ফেভিপিরাভির খাইছি। ঠিক আছে, ফেভিপিরাভিরের এক একটা ট্যাবলেটের দাম হচ্ছে 200 টাকা, এক একটা ট্যাবলেটের দাম 200 টাকা। এরকম প্রথম দিন খাওয়া লাগছে 8টা, পরের দিন 8টা, তারপরে 4টা 4টা করে খাওয়া লাগছে। কেন খাইছিলাম? জাস্ট কি আর করবেন, মনের শান্তি, আর তো কিছু না, কিন্তু কিচ্ছু লাভ হয় নাই। এটা পুরা ফাও। মাঝখান দিয়ে হচ্ছে যারা এই ওষুধ কোম্পানিগুলোর সাথে জড়িত ছিল, তারা সবাই ব্যবসা করে নিছে। প্লাজমা থেরাপি ডাব্লিউএইচও রিকমেন্ড করে না। ডাব্লিউএইচও বলছে প্লাজমা থেরাপি দিয়ে লাভ নাই, প্লাজমা থেরাপি উল্টা আরো অ্যাডভার্স রিঅ্যাকশন আনতে পারে।
রাশিয়া কি করছে, অ্যাবিফ্যাবির, চীনে করোনা ভ্যাক, অক্সফোর্ড যেটা টিকা তৈরি করছে, এইটা সবচেয়ে কাজ করছে। ডেক্সামেথাসোন এটা হচ্ছে স্টেরয়েড। যাদের একটু ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কার্ডিয়াক সমস্যা আছে, তারা যখন এই কোভিডে খারাপ অবস্থা দিয়ে গেছে, ডেক্সামেথাসোন দিলে মোটামুটি শ্বাসকষ্টটা একটু কন্ট্রোলে চলে আসছে। সংক্রমণে যেটা বলছে আরটিপিসিআর, এর মতো খারাপ টেস্ট দুনিয়ার হইতে পারে না। কেন খারাপ টেস্ট? এরা হচ্ছে 40% কেসে তোমার রোগী ডিটেক্ট করতে পারবে না। মানে মনে করো কি, তোমার কোভিড নাই, তোমারে দিবে পজিটিভ, মানে ফলস পজিটিভ রেজাল্ট দিবে। আবার তোমার কোভিড আছে, দিয়ে রাখবে নেগেটিভ, ফলস নেগেটিভ রেজাল্ট দিবে। তো দেখছো এটা কত বাজে একটা জিনিস ডিটেক্ট করা। এই টেস্ট দিয়ে কি নির্ণয় করা যাবে আমার দেশে কয়জন আক্রান্ত কয়জন আক্রান্ত না? সবচাইতে উত্তম যেই পরীক্ষাটা, সেটা এখানে লেখে নাই, সেটা হচ্ছে HRCT, হাই রেজুলেশন সিটি স্ক্যান, HRCT চেস্ট। ঠিক আছে, আমরা বুকের যদি একটা হাই রেজলিউশন সিটি স্ক্যান করি, তাহলে দেখা যায় যে লাংসের কতখানি ইনভলভমেন্ট হয়েছে, ওইটার উপর বেস করে আমরা গ্রেডিং করি, এবং আলটিমেটলি তখন বোঝা যায় যে তাকে আসলে কোন চিকিৎসা দেওয়া উচিত কিনা। বাট যেহেতু আরটিপিসিআর একটা ইজি অ্যাক্সেস, লাইক রিপোর্টটা তাড়াতাড়ি আসতেছে, এই কারণে হচ্ছে আমরা আরটিপিসিআর করাইতেছি, আর কোনো কাজ নাই। এন্ড এইটুকু হচ্ছে সাধারণ জ্ঞান, কিন্তু এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমার কোনটা কোনটা শিখতে হবে। শিখতে হবে ডাব্লিউএইচ এটা কবে এটাকে প্যান্ডেমিক ঘোষণা করছে, কবে প্রথম এই রোগী ধরা পড়ছে, কোথায় ধরা পড়ছে, বাংলাদেশে কত তারিখে এই রোগী প্রথম শনাক্ত হয়, ঠিক আছে, অমন তারিখে এত পরিমাণ রোগী ছিল, এগুলা মনে রাখার জিনিস না, কারণ এটা একটা স্ট্যাটিক জিনিস না, এটা চলমান চলতেই আছে। কিন্তু বাকিগুলা যেগুলা ফিক্সড, লাইক যেই ডেটে হয়েছে ওটা তো তোমার ফিক্সড, বাস এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তোমাদের তাহলে কোভিড নিয়ে যে সমস্যা নেই, বই দাগানো আছে, এই দাগানো বই নতুন করে তোমাদের আপলোড দিয়ে দিতে বলবো, টেনশন করো না। আসো, এইটা তো এখন যদি বলতে থাকি আমার মেজাজ খারাপ হয়ে যাবে, কারণ তোমাদের যথেষ্টবার পড়াইছি। আমি অনুজীব লেকচার যা পড়াইছি, কম্পানিয়ন বুকে যেই কয়টা লেখা আছে, তুমি খেয়াল করে দেখবা কম্পানিয়ন বুকে অনুজীব এর মধ্যে কোনো অন্যান্য বইয়ের তথ্য এইরকম নামে কোনো হেডিংই নাই। আমি জাস্ট পুরো ক্লাস নোটে দিচ্ছি। কেন? আমি তোমাকে তো বলে দিলাম, তুমি যদি অনুজীব আল্লাহর রহমতে ক্লাস নোটের অংশটা, আমি কম্পানিয়ন বুকের পোর্শনটা পুরোপুরি মুখস্থ রাখতে পারো, তোমার অনুজীবের যেই দুইটা প্রশ্ন আসবে, তুমি দুইটা প্রশ্ন অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার কাজই হচ্ছে ওটা সুন্দর মতো পড়া, আর কিছু না। তাহলে যেমন দেখো যে নিচের কোনটা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, এগুলো অনেকবার বলছি যে এটা অর্থনৈতিক গুরুত্বের প্রশ্ন থেকে আসবে, ভাইরাসের প্রকার, এগুলো তোমার পড়তে হবে। এই যে ছোট ছোট দেখছো, নিউক্লিয় ক্ষমতাহীন হইলে নিউক্লিয় ক্যাপসিড, আর ভিরিয়ন কি ক্ষমতা যুক্ত, প্রিয়ন কি প্রোটিন, ভিরয়েড কি আরএনএ, আরএনএ মানে উদ্ভিদ, এভাবে তোমাদের পড়তে বলছি। একই কথাবার্তা, দেখো একই কথাবার্তা দিয়ে লেখা। অর্থনৈতিক গুরুত্ব, এটাও আমরা পড়ছি। খেয়াল করতে হবে, প্রতিটা জিনিস তোমার যে আমরা কম্পোনেন্ট বুক ইউজ করছি, এক কম্পোনেন্ট বুকে আছে। ঠিক আছে, তো তুমি এখানে কিন্তু টেনশন নিও না। এবং ম্যালেরিয়া, এইটা এবার আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হইতেছে, কারণ গত বছর ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসে নাই, তার আগে অনেকগুলা বছর পড়ছে মাঝখানে। এই কারণে ম্যালেরিয়া থেকে যেহেতু প্রশ্ন আসতেছে না, এই কারণে আমি পারবো ম্যালেরিয়াটা একটু এবার থরলি পড়তে। এবার অনুজীব থেকে 2টা বা 3টা প্রশ্ন আসতে পারে, ম্যালেরিয়া থেকে একটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আমরা ম্যালেরিয়াটা ভালো মতো পড়বো। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের ক্লাসিফিকেশন। ঠিক আছে, মোর দেন এনাফ। ওকে, তাহলে এই হচ্ছে কথাবার্তা। কালাজ্বরের কোশ্চেন তো পুরাতন সিলেবাস, তুমি কালাজ্বর নিয়ে কি করবা? লেশমেনিয়া ডোনোভানি। ঠিক আছে, যেই জিনিস তোমার বইয়ে নাই সেই জিনিস তুমি পড়ো না। নিউ এডিশনের বই কেন কিনবা আর কষ্ট করে? আমরা তো এখন তোমাদের নতুন লাস্ট যে কয়টা ক্লাস হয়েছে সবই নতুন বইয়ের স্লাইড আপলোড দেওয়া হয়েছে, বই দাগানো বই যেটা আপলোড দেওয়া হয়েছে। আর তোমাদের যদি অনুযায়ী বায়োফেরাটিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, উদ্ভিদের প্রজনন, এই পোর্শন গুলার যদি আপলোড দেওয়া না থাকে, নতুন বই দাগানো অংশ, আমি বলে দিচ্ছি আমাদের মেডিকেল একাডেমিক ডেস্ক যেই আইডিটা, তাকে বলে দিব, সে হচ্ছে তোমাদেরকে একটু সুন্দর মতো আপলোড দিয়ে দিবে। ওইখানে আমরা যেটা করছি, একদম নিতান্ত নতুন বইয়ের তো অনেক ইনফরমেশন যেগুলো আসছে, সব তো কার্যকরী না। যেটা লাগবে সেগুলো আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করছি। তো তুমি জাস্ট ওই হাইলাইটারের পোর্শনটা বা ওই টপিকটা একটু ভালো মতো দেখে নিও, তাইলেই চলবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা মেনলি করছি, আর তেমন কোনো কিছুই তোমার এখানে, আর খুবই কম বোটানিতে, খুবই 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 কম টপিক অ্যাড হয়েছে। যে জুলজিতে যেরকম একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হয়েছে, এরকম বোটানিতে হয় নাই। এটা তোমাদের জন্য একটা আশার বাণী, এবং তুমি এতদিন যা পড়ে আসছো, ওই পড়ার মধ্যেও কোথাও কোনো চেঞ্জ আনা লাগবে না এই বোটানির নতুন তথ্যটা তোমার শেখার জন্য। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে দাগানোর সময় অনেক ইজি কোশ্চেন ভুল হয়ে যায়, এক্সামে দাগানোর সময় মাথায় ভুল অপশনটাই কাজ করে। বাট
অ্যান্সার দেখলে তখন দেখি এটা তো পারি, but ভুল কেন দাগাইছি, এটা কাটানোর উপায় কি? আচ্ছা, শোনো, পরীক্ষার হলে ভুল হবে এটা স্বাভাবিক, এবং পরীক্ষা হলে তুমি ভুল করে এটা ধরতে পারবা এটাও স্বাভাবিক। তুমি রোবট না, প্রথম কথা। পরের কথা হচ্ছে ভুল কমানোর একটা উপায় কি? ভুল কমানোর উপায় হচ্ছে বারবার জিনিস, ওই একই টপিক বারবার দেখা এবং বারবার পরীক্ষা দেওয়া। তো এখন যেহেতু বারবার আমি পরীক্ষা দিতে পারতেছি না, তাহলে আমার কাজ কি? বাসায় পড়া দেওয়া। বাসায় পড়াও আমি কাউকে দিতে পারতেছি না, তাহলে আমার কাজ কি? বই বন্ধ করে করে মনে করা। 3 পেজ 4 পেজ পড়ছি, বই বন্ধ করলাম, মনে করলাম এই তো প্রথম পেজে এই পড়ছি, দ্বিতীয় পেজে এই পড়ছি, তৃতীয় পেজে এই পড়ছি, অমুক সালে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, ওইটার অ্যান্সার ছিল এই, আমি পড়ার সময় এরকম প্রশ্ন দিছি, মেডিকো থেকে ডেইলি এক্সাম এখান থেকে প্রশ্ন আসছিল এইটা, রিভিউতে আসছিল এইটা, আমি পারছিলাম, আমি পারি নাই। এইরকম কথাগুলো যদি তুমি মনে করা শুরু করে দাও, তাহলে তুমি দেখবা কি তোমার এই ভুলের হার কমে আসবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার জিনিসপত্র। সুপার ম্যালেরিয়া আমার যতটুকু মনে করো আলিম স্যারের বই থেকে আমি নিছিলাম, তো ওইটা এখন তোমার দরকার নেই। সুপার ম্যালেরিয়ার জিনিসপত্র ওইটা তো কোনো লাইন নেই। সুপার ম্যালেরিয়া কি বলছে, ওষুধ দিতেছি কিন্তু মানে ওই ম্যালেরিয়া মরে না, ওই দিনে তোমার কোনো টেনশন করার কিছু নাই। তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। সবাই ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। তো ততদিন পর্যন্ত, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যে তোমরা ওই পোস্টার মধ্যে থ্রেডটার মধ্যে লিখবা আমাদের, আমি যদি পারি আমি দেবো, বা আমার টিচার্স প্যানেলে যারা আছে সবাই অনেক আন্তরিক, তোমরা অলরেডি এতদিন এটা তো বুঝছোই। আমরা কোনোদিন তোমাদের এই প্রশ্নগুলা মনে করো, আসলে হয় কি যে একটা না অনেকগুলো প্রশ্ন পড়ে যায়, তো তো লাস্ট যেটা কমেন্টে আসে ওইটা কিন্তু আগে আমাদের চোখের মধ্যে পড়ে, এখন ওইটার রিপ্লাই দেওয়া হয়। তো অনেক সময় পিছিয়ে পড়ে, কিন্তু এমন না যে আমরা পিছনে গুলো রিপ্লাই দিই না, আমরা কিন্তু বড় ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মনে করো যদি একই কমেন্ট 3-4টা আসে, তাহলে হয়তো একটার মধ্যে অ্যান্সার দিয়ে দিছে, বা একই কমেন্ট আসে নাই কিন্তু আগে ঢাকা পড়ে গেছে, তাহলে আমরা বলি না দেখো কোনোটা বাদ পড়ছে কিনা, তাহলে সেগুলো ওইগুলো খুঁজেও হইলেও পরে আমরা ওইটার অ্যান্সার দিয়ে দিই। ঠিক আছে? তাই এটা নিয়ে টেনশন করো না। তাহলে এই হচ্ছে, প্রশ্ন তো ভালোই করি আমরা, প্রশ্ন কি আর খারাপ করি নাকি? তোমরা দেখো না কত নাম্বার উঠে। তাহলে ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।